সাজেশন সাজেশন সাজেশন। সকালে ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ খুললেই একটাই এসএমএস, স্যার একাদশ শ্রেণীর এডুকেশন সাজেশন কবে দেবেন? ইউটিউব কমেন্টস বক্স থেকে শুরু করে ফেসবুক ইনবক্স পর্যন্ত এই একটাই এসএমএস, স্যার আপনি দাদা দিদিদের জন্য তো সাজেশন দিয়ে দিলেন, আমাদের জন্য একটু দেখুন, আমাদের একাদশ শ্রেণীর সাজেশন কবে দেবেন? আমরাও পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাই, আমরাও পরীক্ষাতে 95% মার্কস পেতে চাই, প্লিজ একটু তাড়াতাড়ি সাজেশনটা দিন। স্যার ইউটিউবে প্রচুর সাজেশন দেখলাম কিন্তু একটাও না ভরসা পাচ্ছি না, আমরা আপনার দেওয়া সাজেশনের জন্য অপেক্ষা করছি, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি সাজেশন দিয়ে দিন। স্যার আমাদের স্কুলে ভালো মতো ক্লাস হয়নি, আমাদের সিলেবাস ঠিকমতো কমপ্লিট হয়নি, আপনি প্লিজ একটু যদি তাড়াতাড়ি সাজেশন দিতেন তাহলে আপনার দেওয়া সাজেশন থেকে প্রশ্নগুলো একটু বাড়িতে ভালো করে রেডি করতে পারতাম। এই ধরনের প্রশ্নগুলো তোমরা প্রতিনিয়ত আমাকে ইউটিউব কমেন্টস বক্স থেকে শুরু করে ফেসবুক ইনবক্স থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে শুরু করে ইভেন ফোন কলের মাধ্যমে প্রতিনিয়ত আমাকে করেই চলেছ। আমি তোমাদের প্রত্যেককে একটাই কথা বলেছি, ধৈর্য ধরো, অপেক্ষা করো, খুব শীঘ্রই তোমাদের জন্য এই চ্যানেলে একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান অর্থাৎ একাদশ শ্রেণীর এডুকেশনের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন 2023 খুব শীঘ্রই পোস্ট করা হবে, কি তাই তো? তো আজকে হচ্ছে তোমাদের সেই ইচ্ছে পূরণের দিন, আজকে হচ্ছে তোমাদের সেই স্বপ্ন পূরণের দিন। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর এডুকেশনের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কমনযোগ্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো। সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়ের কোন জায়গাগুলোকে তোমরা বেশি করে গুরুত্ব দিবে সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রশ্নগুলো আমি অলরেডি বোর্ডে লিখেও দেব, তোমরা সঙ্গে সঙ্গে খাতায় লিখে নেবে। শুধু তাই নয়, একটা প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও কিন্তু তোমাদেরকে আজকের এই সাজেশন ভিডিওতে বলে দেবো। সুতরাং কেউ কিন্তু ভুল করেও একটা কথাও কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবে, প্রত্যেকটা কথা তোমরা প্রয়োজন পড়লে যে প্রশ্নগুলো আমি বলবো বা অল্টারনেটিভ ওয়েতে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নেবে, যাতে তোমাদের পরীক্ষা হলে গিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। এবং তোমরা অনেকেই আমাকে আবার জিজ্ঞেস করেছো, স্যার কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে, পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে? তো এগুলো অলরেডি আমি তোমাদের যখন বছরের প্রথমে ক্লাস শুরু করি তখনই অলরেডি বলে দিয়েছি। আজকেও তোমাদেরকে আমি একদম সংক্ষেপে বলে দেবো কিভাবে তোমাদের পরীক্ষাতে প্রশ্নপত্রটা থাকবে। সুতরাং প্রত্যেকে কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। এবং তোমাদের সুবিধার্থে একটু বলে রাখি, আজকে যে টপিক বা যে প্রশ্নগুলো আমি সাজেশনে দেব সেই প্রশ্নের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু প্রত্যেকটা ক্লাস করে নিতে পারবে। একদম পয়েন্টস ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি, সেগুলো কিন্তু ভালো করে করবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে স্যার 2023-এর যে আমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা হবে সেখানে কি কোনো চ্যাপ্টার বাদ আছে? না, কোনো চ্যাপ্টার বাদ নেই। সেটা গত বছর পর্যন্ত বাদ ছিল, মানে গত বছর এবং তার আগের বছর কোভিড-19-এর জন্য বাদ ছিল, কিন্তু এবার কিন্তু তোমাদের যে টোটাল 11টা অধ্যায় বা 11টা চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টারের উপরেই কিন্তু পরীক্ষা হবে। তবে মজার বিষয় কি বলতো, এই টোটাল যে 11টা চ্যাপ্টার রয়েছে কিনা, এই 11টা অধ্যায়ের মধ্য থেকে তোমাকে সবগুলো অধ্যায় থেকে বড় প্রশ্ন করার প্রয়োজন নেই। যে টেকনিকটা তোমাদের আজকে আমি বলে দেবো সেই টেকনিকে তুমি যদি পড়ো পরীক্ষাতে 100% কমন পাবে, অল্প পড়েও তুমি কিন্তু 100% কমন পাবে। তবে প্লাস পয়েন্ট কি জানো তো, যারা বছরের প্রথম থেকে ক্লাস করলো তাদের কিন্তু সাজেশনের প্রয়োজনই হয় না, কারণ আমি অফলাইন বলো বা অনলাইন বলো আমি দেখেছি, তোমরাই আমাকে বলো, তার প্রমাণ তোমরা তোমরাই আমাকে বলো স্যার আমার সাজেশনের প্রয়োজন নেই, সিলেবাসের যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন দিক না কেন আমি 100% অ্যাটেন্ড করতে পারবো। এবং আমি নিজে কনফিডেন্স সহকারে বলছি আমরা প্রত্যেকে 95% প্লাস মার্কস পাবো। এই কনফিডেন্সটা কিন্তু যারা বছরের প্রথম থেকে ক্লাস করছে তাদের প্রত্যেকের মধ্যেই আছে। তাহলে সাজেশনটা কাদের জন্য? যারা
কোনো কারণবশত বা বিভিন্ন কারণে ঠিকমতো পড়াশোনা করতে পারোনি, সবে হয়তো পড়াশোনা শুরু করেছো বা সাজেশনের অপেক্ষাতে আছো যে কবে স্যার সাজেশন দেবে এবং সেই সাজেশন ধরে ধরে আমরা পড়ব, শুধুমাত্র সাজেশনটা তাদের জন্য। তবে সাজেশন শুরু করার আগে তোমাদের প্রত্যেককে একটাই কথা বলবো, আজকের এই সাজেশন ভিডিও তারাই কন্টিনিউ করো দেখা যারা কনফিডেন্স সহকারে বলছো আমি পরীক্ষাতে 95% প্লাস পাবো। শুধুমাত্র আমি তাদেরকেই বলবো তারাই এখন এই ভিডিওটা দেখো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ভাবছো যে আমার 60 পেলেই চলবে, 70 পেলেই চলবে, 72 পেলেই চলবে, তাদেরকে বলবো তুমি ভাই স্কিপ করে যাও। চ্যানেলে দেখো প্রচুর ফ্রি ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো তোমরা দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি 60, 65, 70 চোখ বন্ধ করে পাবে। কিন্তু তুমি যদি ভাবো আমি 95% প্লাস পাবো, তবেই বলবো তুমি আজকের এই সাজেশন ভিডিওটা দেখো এবং কোন টেকনিকে আমি তোমাদেরকে পড়তে বলছি সেইটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তবেই কিন্তু তুমি 95 থেকে 96, 97% পর্যন্ত মার্কস পাবে। তার প্রমাণ তোমাদের দাদা দিদিরাই। এবার যারা উচ্চ মাধ্যমিক দেবে তারাই কিন্তু তার প্রমাণ। তোমাদের পরিচিত যদি কোনো দাদা দিদি থেকে থাকে যারা এই চ্যানেলে ক্লাস করে বা এই চ্যানেল থেকে ক্লাস করে বেরিয়েছে, তোমরা নিশ্চয়ই জানো প্রচুর স্টুডেন্ট আজকে ভালো ভালো জায়গাতে কিন্তু প্রতিষ্ঠিত, ভালো ভালো জায়গাতে কিন্তু পৌঁছাতে পেরেছে। শুধুমাত্র আমি একবারও বলবো না যে আমার জন্যই পেরেছে, তা নয়, নিজেদের জন্য তারা পেরেছে। আমি শুধু তাদেরকে গাইড করেছি, আমি শুধু তাদেরকে গাইড করে নির্দেশনা বা পরামর্শ দিয়েছি তোমরা এই কাজটা করো, এইভাবে করো, কিন্তু কাজটা কিন্তু তারা নিজেরাই করেছে। আজকের ক্লাসেও আমি একই কথা বলবো, আমি তোমাদেরকে পরামর্শ দেব, আমি তোমাকে নির্দেশনা দেব, কিন্তু বাকি কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। সুতরাং প্রত্যেকে এখনো যারা পড়াশোনা ঠিকঠাক স্টার্ট করোনি, টেস্ট পরীক্ষা হয়তো অনেকেই ভাবছো টেস্ট কিছুই না, স্কুল নেবে। হ্যাঁ, এটা ঠিক, টেস্ট পরীক্ষা স্কুল নিচ্ছে, এখানে কোনো কিছুই যায় আসে না, এরকম একটা ব্যাপার অনেকেই ভেবে নিয়েছো বা অনেকের মাথার মধ্যে হয়তো ঢুকে গেছে। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ফাইনালের জন্য কিন্তু ভালো মতো প্রিপারেশন নাও। এখনো কিন্তু হাতে 3 মাস সময় আছে। এই 3 মাস কিন্তু তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এই 3 মাস কিন্তু এই ক্লাসটা, শুধুমাত্র এই ক্লাসটা তোমাদের লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তোমাদের প্রত্যেককে পরীক্ষাতে 95% প্লাস মার্কস অর্জন করাতে পারে শুধুমাত্র আজকের এই ভিডিওটা। তো প্রত্যেককে বলবো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করবে। এবং আরও একটা কথা, আজকের ক্লাসে কিন্তু অবশ্যই লাইক করবে। তোমাদের আর যদি কোনো কমেন্টস থাকে, কোনো ডিমান্ড থাকে, তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিয়ে রাখবে। আমি আমার যথাসাধ্য 100% দিয়ে চেষ্টা করব তোমাদের সেই ডিমান্ডগুলোকে পূরণ করার। এবং অবশ্যই 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 আজকের এই সাজেশন ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করবে, যাতে তারাও পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে। আমরা বাঙালি তো একটু হিংসা করি, তাই তো? অপরের ভালো দেখলে একটু হিংসা হয়, কিন্তু না ভাই, বাঙালি তুমি, বাঙালির গর্ব তুমি। সুতরাং হিংসা করবে না, তুমি ভালো রেজাল্ট করো, তোমার বন্ধুকেও ভালো রেজাল্ট করতে সাহায্য করো। তুমি যদি আজকে তাকে সাহায্য করো, তুমিও কিন্তু একটা সময় তার কাছ থেকে সাহায্য পাবে। সে আজকে পাও বা ভবিষ্যতে পাও, তুমিও কিন্তু সাহায্য পাবে। কিন্তু তুমি যদি সাহায্য করবো না, শুধু নেওয়ার ধান্দায় থাকবো, তাহলে কিন্তু উপর থেকে কিন্তু সব দেখছে, সিসি ক্যামেরা, সিসিটিভি, একদম সব দেখছে কিন্তু তোমাকে। সুতরাং প্রত্যেককে বলবো একদম ভালো করে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করবে। অবশ্যই লাইক করবে। কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তীতে তোমাদের জন্য যখন নতুন নতুন ক্লাস বা আপডেট ক্লাস দেব, নতুন ভিডিও ক্লাস দেব, সবার প্রথমে যাতে সেই ক্লাসটি দেখার সুযোগ তুমি পাও। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। তবে সাজেশন দেওয়ার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্ন বা তোমাদের পরীক্ষাতে প্রশ্নপত্রটা কেমন পাবে সেইটা আমি তোমাদেরকে একটু বলে দিই। তোমাদের জন্য আমি ডেমো 2022 সালের একটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা প্রশ্নপত্র কিন্তু এরকম টাইপের পাবে। তো এই প্রশ্নপত্রে তোমরা কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্নটা থাকবে সেটা আগে ভালো করে বুঝে নাও। অলরেডি এগুলো যদিও বলা আছে, অনেকেই হয়তো জানো না, প্রথম আজকে হয়তো বইটা খুলছো, প্রথম হয়তো আজকে চ্যানেলটা দেখছো, তো তাদের জন্য বিশেষ করে বলে দিই। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যে টোটাল 11টা চ্যাপ্টার্স, অর্থাৎ টোটাল 11টা অধ্যায় রয়েছে এডুকেশনে বা শিক্ষা বিজ্ঞানে। এই 11টা অধ্যায় 3টে গ্রুপে বিভক্ত, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। এই 3টে গ্রুপে যে বিভক্ত, গ্রুপ এ যেটা
গ্রুপ এতে তোমাদের টোটাল মার্কস থাকছে 30 নম্বর। ভালো করে শুনে নাও, তোমাদের টোটাল পরীক্ষা কত নম্বরের? 100 নম্বরের, তাই তো? 80 মার্কস হচ্ছে রিটেন আর 20 মার্কস হচ্ছে প্রজেক্ট। তো 80তে কিন্তু তুমি 80ই পাবে, 80তে তুমি 80 পেতে পারো। শুধু আজকের কথাগুলো যদি তুমি মনোযোগ দিয়ে শোনো, 80তে 80 পেতে পারো। সেই টেকনিক কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি, ভালো করে শোনো। তাহলে এই যে 80 মার্কস, এই 80 মার্কস তোমাদের তিনটে গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে থাকছে তোমাদের 30 নম্বর, গ্রুপ বি থেকে থাকছে তোমাদের 30 নম্বর এবং গ্রুপ সি থেকে থাকছে তোমাদের 20 নম্বর। টোটাল 80, 30 প্লাস 30 60 প্লাস 20 ইকুয়াল টু 80। ওকে, তো এবার দেখো আমাদের গ্রুপ এ যেটা, কটা অধ্যায় নিয়ে গ্রুপ এতে যে প্রশ্নগুলো থাকবে সেটা কোন কোন চ্যাপ্টার্স থেকে থাকবে, এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন। প্রথম যে 3টে অধ্যায় অর্থাৎ শিক্ষার ধারণা ও লক্ষ্য, শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদানসমূহ এবং 3 নম্বর শিক্ষার বিভিন্ন রূপ, এই 3টে অধ্যায় থেকে তোমাদের টোটাল এমসিকিউ থাকবে 9টা। ভালো করে শুনে নাও, টোটাল এমসিকিউ থাকবে 9টা, মানে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিল, নিয়ে 4টে অপশন থাকবে, যে অপশনটা রাইট সেই অপশনটা তোমাকে খাতায় লিখতে হবে। ওকে, এসএকিউ থাকবে 5টা, এসএকিউ থাকবে 5টা। দেখো এবার তোমরা হয়তো আমাকে বলতে পারো স্যার কোন অধ্যায় থেকে কটা এসএকিউ বা কটা এমসিকিউ থাকবে, এটা বলা যায় না। কখনো 3 নম্বর অধ্যায় থেকে 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন দিয়ে দিল শর্ট, 2টো এমসিকিউ 2টো এসএকিউ। 1 নম্বর অধ্যায় থেকে 1টা এমসিকিউ 2টো এসএকিউ, এইভাবে দিয়ে দেয় অনেক সময়। তো যেভাবেই দিক না কেন তুমি মাথায় রাখো শুধু প্রথম 3টে অধ্যায় থেকে টোটাল 9টা এমসিকিউ থাকবে এবং এসএকিউ থাকবে 5টা। এবং মজার বিষয়, বড় প্রশ্ন তোমাদেরকে থাকবে 3টা, করতে হবে 2টো। ভালো করে শুনে নাও, এসএকিউ কিন্তু তুমি অল্টারনেটিভ পাবে। এসএকিউ তোমাকে যে 5টাই দিয়ে দিল আর 5টাই করতে হবে, একদমই না, একদম না। 5টা এসএকিউ এর সাথে কিন্তু কোনো কোনো প্রশ্নে দেখবে অর দিয়ে বা অথবা দিয়ে কিন্তু প্রশ্ন থাকছে, অর্থাৎ অথবা দিয়েও কিন্তু তুমি অল্টারনেটিভ প্রশ্ন পাবে। কোনো কোনো প্রশ্ন তোমাকে করতেই হবে, আবার কোনো কোনো এসএকিউ প্রশ্নতে দেখবে একটা দেওয়া আছে অথবা দিয়ে আর একটা দেওয়া আছে, দুটোর মধ্যে একটা করতে হচ্ছে। তার মানে কিন্তু এটা দেখো একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা, বুঝতে পেরেছো? তার মানে বড় প্রশ্নও কিন্তু তোমাদের সেম একই প্যাটার্ন, তোমাদের কিন্তু টোটাল 3টে প্রশ্ন থাকবে গ্রুপ এ থেকে এবং একটা প্রশ্ন তোমাদেরকে করতেই হবে, আরেকটা প্রশ্নের সাথে অথবা দিয়ে আরেকটা অর থাকবে, ওই দুটোর মধ্যে আবার করতেই হবে। তো এই 3টে প্রশ্ন মধ্যে 2টো প্রশ্ন করতে হচ্ছে, এক একটা প্রশ্নের জন্য তোমাদের মার্কস থাকছে 8 নম্বর করে, অর্থাৎ 2টো প্রশ্নের জন্য তোমাদের থাকছে 16 নম্বর। 5টা এসএকিউ তাহলে 5 নম্বর, 9টা এমসিকিউ তাহলে 9 নম্বর। তাহলে 16 আর 5 যোগ 9 টোটাল হচ্ছে তোমাদের প্রথম 3টে অধ্যায় থেকে 30 নম্বর, অর্থাৎ গ্রুপ এ থেকে। ওকে, গ্রুপ এ তুমি একদম 1 নম্বর দাগে, ভালো করে শুনে নাও, গ্রুপ এর 1 নম্বর দাগে এমসিকিউ পাবে, 2 নম্বর দাগে এসএকিউ পাবে, 3 নম্বর দাগে বড় প্রশ্ন পাবে। আবার তোমার পরের গ্রুপ বি শুরু হচ্ছে। গ্রুপ বিতেও একই প্যাটার্ন, তোমাদের টোটাল রয়েছে অধ্যায় 4 থেকে 7, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এই যে টোটাল 4টে চ্যাপ্টার, 4, 5, 6, 7, এই 4টা চ্যাপ্টার মিলে তোমাদের থাকছে 30 নম্বর। এখানে দেখো আমি তোমাদেরকে একটু বলে দেবো কোন জায়গাগুলো থেকে ব্রড থাকে এবং কোন জায়গাগুলো থেকে তোমাদেরকে খুব ভালো করে শর্ট পড়তে হবে। শর্টের জন্য কিন্তু তোমাদের 4টে অধ্যায় খুব ভালো করে পড়তে হবে, এটা তোমরা জানো, শর্ট প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই থাকবে। তো দেখো গ্রুপ বিতেও একই রকমভাবে 4টা চ্যাপ্টার মিলে এমসিকিউ থাকবে 9টা, এমসিকিউ থাকবে 9টা। গ্রুপ বি এর একদম পরের নম্বর দাগ, যেটা দাগ নম্বর 3 এর পর 4 হয়ে যাবে, এটা আমি এখানে 1, 2 করে লিখিয়েছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো 4 নম্বর দাগে তোমরা আবার এমসিকিউ পাচ্ছ 9টা, এসএকিউ পাচ্ছ 5 নম্বর দাগে, 5 নম্বর দাগে এসএকিউ পাচ্ছ কটা? 5টা। আচ্ছা আমি এখানে 4, 5 করে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 4 নম্বর, 5 নম্বর এবং দাগ নম্বর 6। ওকে, তাহলে 5 নম্বর দাগেও তোমরা এসএকিউ পাচ্ছ কটা? 5টা। এবং 6 নম্বর দাগে তোমরা বড় প্রশ্ন ডেসক্রিপটিভ আনসার টাইপ কোয়েশ্চেন পাচ্ছ 2টো, মানে এখানেও একই প্যাটার্ন, 3টে থাকবে, করতে হবে 2টো, একটা করতেই হবে, আর একটার সাথে অর থাকবে, ওই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? যেমনটা তোমাকে গ্রুপ এ তে আমি বললাম। তাহলে গ্রুপ বি
চতুর্থ অধ্যায় অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান, পঞ্চম অধ্যায় শিশুর বৃদ্ধি ও বিকাশ, ষষ্ঠ অধ্যায় বিকাশের প্রক্রিয়া হিসাবে পরিণমন ও শিখন এবং সপ্তম অধ্যায় জ্ঞানার্জনের প্রক্রিয়া, সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা। এই যে 4টে চ্যাপ্টার বললাম, এই 4টে চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের টোটাল 30 নম্বর থাকছে। মজার বিষয় হচ্ছে একদম টেকনিক্যালি অনেক রিসার্চ করার পর কিন্তু আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি 4 নম্বর অধ্যায় থেকে কোনো ব্রড প্রশ্ন পরীক্ষাতে থাকবে না। যদিও থাকে, ভালো করে শুনবে, যদিও থাকে তোমরা কিন্তু অল্টারনেটিভ পেয়ে যাবে। অল্টারনেটিভ বা অর দিয়ে যে অথবা দিয়ে যে প্রশ্নগুলো থাকে সেখানে কিন্তু তোমরা অনায়াসে চোখ বন্ধ করে পেয়ে যাবে। তো নর্মালি দেখা গেছে 4 নম্বর অধ্যায় থেকে কিন্তু কোনো ব্রড প্রশ্ন দেয় না। দেখো ব্রডের জন্য আমি লিখেই দিচ্ছি, গ্রুপ এর 1, 2, 3 এই 3টে অধ্যায় থেকেই ব্রড থাকবে। কোন জায়গাগুলো থেকে ব্রড থাকবে সেটা আমি বলে দেবো, এখনই বলে দিচ্ছি। গ্রুপ বি থেকে 4, 5, 6, 7, কিন্তু এই যে 4 নম্বর অধ্যায়টা, এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু ব্রড পড়তে হয় না বা পড়ার প্রয়োজন পড়ে না। তবুও আমি তোমাদেরকে একটা প্রশ্ন হয়তো বলে দেবো, একটু দেখে রাখলে দেখে রাখতেই পারো, বলে দেবো, সেটা আমি তোমাদেরকে আসছি। কিন্তু যারা ধরো একদম এখন থেকে পড়াশোনা শুরু করছো বা যারা হয়তো সারা বছর ভালো মতো পড়োনি, তারা তো তখন চাপে পড়ে যাবে, তাই তো? তো তাদের জন্য বিশেষ করে আমি বলবো, যারা নতুন পড়াশোনা এখনো শুরুই করনি বা অল্প একটু পড়েছো, সিলেবাস কভার হয়নি, তাদের জন্য বলবো 4 নম্বর অধ্যায়টা ভাই বা বোন ওটাকে বাদ রাখো। 4 নম্বর অধ্যায়টা বাদ রাখো। 5, 6, 7 এই 3টে অধ্যায় তুমি যদি ভালো করে দেখো, সেখান থেকে কিন্তু তুমি 100% দুটো ব্রড আরামসে পেয়ে যাবে। দুটো ব্রড চোখ বন্ধ করে পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ওকে, তাও আমরা অনেক সময় বলি 6 নম্বর চ্যাপ্টার থেকে অনেক সময় দেয় না, কিন্তু আমরা কিন্তু রিস্ক নেব না, কারণ এবার কিন্তু টোটাল ফুল সিলেবাসের উপরেই পরীক্ষাটা হবে। সো নো রিস্ক। ওকে, নেক্সট চলে আসছি আমরা গ্রুপ সি। গ্রুপ সি থেকে থাকছে তোমাদের টোটাল 20 নম্বর। এখানে গিয়ে দেখো একটু চেঞ্জ হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের 7 নম্বর দাগ, এটা হয়ে যাচ্ছে তোমাদের 8 নম্বর দাগ, আর এটা হয়ে যাচ্ছে তোমাদের 9 নম্বর দাগ। তাহলে দাগ নাম্বার 7-এ থাকছে তোমাদের গ্রুপ সি, অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত। অষ্টম অধ্যায় থেকে একাদশ অধ্যায়, অর্থাৎ অষ্টম অধ্যায় প্রাচীন যুগের শিক্ষা, নবম অধ্যায় মধ্যযুগের শিক্ষা, তারপর দশম অধ্যায় প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা এবং 11 নম্বর অধ্যায় শিক্ষায় বিখ্যাত মনীষীদের অবদান বা প্রখ্যাত মনীষীদের অবদান। এই যে টোটাল 4টে চ্যাপ্টার 8, 9, 10, 11, এই 4টে অধ্যায় থেকে আনন্দের বিষয় মানে মজার বিষয়, এই 4টে চ্যাপ্টার থেকে মাত্র একটা ব্রড তোমাদের পরীক্ষাতে করতে হবে। এবার এই একটা ব্রড তুমি যদি মনে করো স্যার এই 4টে চ্যাপ্টারই আমি কি পড়তে হবে ব্রডের জন্য, না, আমি বলবো না, তুমি ভাই একটা চ্যাপ্টার পড়তে পারবা। ওই একটা চ্যাপ্টার যদি পড়ে নাও, তুমি এই যে 4টে চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টার আমি যেটা বলে দেবো, যে চ্যাপ্টারটা বলে দেবো, যে কোনো নয়, যে চ্যাপ্টারটা আমি বলে দেবো সেই চ্যাপ্টারটা তুমি যদি ভালো করে রেডি করে নাও, তুমি চোখ বন্ধ করে ওই একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। কিন্তু আমি বলবো তোমরা অ্যাটলিস্ট দুটো অধ্যায় ভালো করে দেখে রাখবে। তো এখান থেকেও কিন্তু আমি তোমাদের দিয়েছি, দেখো এই গ্রুপ সি থেকে ব্রডের জন্য ভালো করে দেখো, ব্রডের জন্য একটাই ব্রড করতে হচ্ছে 8 মার্কসের। তো এখানে তোমাদের অষ্টম থেকে একাদশ অধ্যায়ের মধ্যে থেকে 8 নম্বর চ্যাপ্টারটা তোমরা করতে পারো বড় প্রশ্নের জন্য। 8 নম্বর 9 নম্বর অধ্যায় যেটা, অর্থাৎ 9 নম্বর, এই যে 9 নম্বর অধ্যায় যেটা, এটাও কিন্তু একই গল্প, এটার মতোই। 9 নম্বর অধ্যায় থেকে ব্রড আসে না, প্রায় আসে না বলতেই পারো। কিন্তু যদি তুমি বলো যে না স্যার একটু বলে দিবেন, আমি দেখবো, আমরা একটু ভালো স্টুডেন্ট, আমাদের গোটা সিলেবাস কভার আছে, অবশ্যই আমি 9 থেকেও তোমাকে একটা বলে দেবো। কিন্তু আমি তোমাকে এটুকু বলতে পারি 9 থেকে প্রশ্ন আসে না, মানে ব্রড আসে না, নট শর্ট। আমি শর্টের কথা বলছি না, কিন্তু ব্রডের কথা বলছি। এবং তোমরা 8 নম্বর অধ্যায়, 10 এবং একাদশ অধ্যায়, এই ব্রডের জন্য এই গ্রুপ থেকে তোমরা যদি একাদশ অধ্যায় থেকে একটু ভালো করে নিতে পারো, একাদশ অধ্যায় থেকে একটু ভালো করে নিতে পারো, একটাই প্রশ্নে করতে হয় এই অধ্যায় থেকে, একটাই বড় প্রশ্ন করতে হয়, আর সেটা যদি তুমি একাদশ অধ্যায়টা ভালো করে নাও, তোমার পুরো চিঙ্গালালা, তোমাকে কিন্তু আর ভাবতে হবে না। একাদশ অধ্যায় থেকে 100% তুমি কিন্তু কমন পেয়ে যাচ্ছ একটা।
কোন প্রশ্নগুলো পড়বে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এবার যারা একটু মেধাবী স্টুডেন্ট রয়েছে, যারা একটু মেরিটোরিয়াস রয়েছে, তারা 8, 10, 11 তিনটেই কিন্তু ভালো করে দেখে রাখবে। বুঝতে পেরেছো? কেন আমি তোমাদেরকে বারবার করে বলি, পরীক্ষাতে ভাই 90%, 92%, 95%, 97% একটু পড়াশোনা করলেই কিন্তু পাওয়া যায়, একটু পড়াশোনা করলে পাওয়া যায়। কিন্তু তোমার একাদশ শ্রেণীর রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমার জীবন গড়ে দিতে পারে না। তার জন্য তোমাকে কি করতে হবে? ভালো মতো পড়াশোনা করতে হবে, যাতে ভবিষ্যতে গিয়ে একটা চাকরির পরীক্ষাতে গিয়ে সেখানে যেন তুমি কোনো সমস্যার সম্মুখীন না হও। ইন্টারভিউ বোর্ডে গিয়ে তুমি যাতে কোনো সমস্যার সম্মুখীন না হও। আর তুমি যদি প্রথম থেকেই সাজেশন ধরে ধরে পড়ো কিনা, সিলেবাসটাকে যদি ভালো মতো না জানো, তাহলে কিন্তু তুমি তখন সমস্যায় পড়ে যাবে। তখন কি হবে? এটা পড়বো না ওটা পড়বো, কোথা থেকে প্রশ্ন ধরবে, কি ধরবে না ধরবে, তখন তুমি বিপদে পড়ে যাবে। তখন তোমার পরে যে থাকবে সে চাকরিটা নিয়ে চলে যাবে, তুমি আঙুল চুষবে। কি করবে? আঙুল চুষবে। মাথায় ঢুকেছে? তাহলে আমরা কিন্তু আজকে একদম এই যে তোমাদের টোটালটা বলে দিলাম, এই টোটালটা থেকে টোটাল 1 নম্বর অধ্যায় থেকে একদম 11 নম্বর অধ্যায় পর্যন্ত যে প্রশ্নগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি বলে দেব। কি ব্যাপার, এইটুকুটা বুঝতে পেরেছো? তো কমেন্টস করে জানাও, কমেন্টস করে জানাও, এবং অবশ্যই কমেন্টস করে জানাবে কারা 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 এখনো সাজেশন দিইনি, কিন্তু এবার সাজেশন দেওয়া স্টার্ট হবে। কারা কারা 95% প্লাস মার্কস পেতে চাইছো? কমেন্টস ফার্স্ট নিজের নাম লিখে, নিজের নাম এবং বিদ্যালয়ের নাম লিখে বা জেলার নাম লিখে আমাকে জানাও তোমরা কারা কারা এই স্কুল থেকে বা এই বিদ্যালয় থেকে বা এই জায়গাটা থেকে বা এই জেলা থেকে 95% মার্কস পেয়ে 12-এ উঠতে চাইছো। কারা কারা এরকম আছো তাদের নামগুলো একটু জানাও, আমি তাদের নামগুলো দেখতে চাইছি, কমেন্টসে দেখতে চাইছি। আমি রিয়াক্ট দিব, লাভ রিয়াক্ট দিব তোমাদেরকে। তো অবশ্যই জানাও, এবং অবশ্যই তোমরা এইটুকু পার্ট ভালো করে খাতায় লিখে নাও, বা কেউ যদি মনে করো তোমরা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নিবে তো সেটাও নিয়ে নিতে পারো। এরপরে আমরা চলে আসব একদম প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সেখানে। আচ্ছা, গ্রুপ এ অর্থাৎ প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, দেখো আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি, এবং তোমাদেরকে আমি অল্টারনেটিভ ওয়েতে বলে দেব যে এই প্রশ্নগুলোকে ঘুরিয়ে কিভাবে আসতে পারে। কারণ সবগুলো তো বোর্ডে লেখা সম্ভব না, অনেকটা সময় লেগে যাবে। আমি তোমাদের যে পিডিএফটা দেবো সেই পিডিএফে কিন্তু আমি লিখে দেবো প্রশ্নগুলো কিভাবে আসতে পারে না পারে, সবগুলোই আমি লেখা থাকবে। তো এখানে আমি বলে দিচ্ছি, কারণ এখন কিন্তু পিডিএফ রেডি হয়নি, আমি তোমাদেরকে ওই জন্য বোর্ডে লিখে লিখে বলে দিচ্ছি, যাতে তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো অথবা তোমরা খাতাতে নোট ডাউনও করে নিতে পারো। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে 3টে মাত্র ব্রড প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, দরকার নাই 7টা 8টা 9টা প্রশ্ন পড়ার দরকার নাই। তুমি ভাই 3টে প্রশ্ন পড়তে পারবা তো? 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নই তোমাদেরকে একদম পয়েন্ট আউট করে বলে দিচ্ছি কিভাবে আসতে পারে বা প্রশ্নটা কত মার্কসের জন্য কিভাবে আসবে। প্রথম প্রশ্নটাই দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো? এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2+6 এইটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, খুব ভালো করে গুরুত্ব দিবে। কি বললাম? সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো? এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা দিতে পারে যে ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো? ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভালো করে শুনে নাও, ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো? ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের 2023-এর জন্য। এখানে আমি কিন্তু একদম ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও, ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি। কিন্তু সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদ কি? ভালো করে শুনবে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদ কি? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ভালো করে শুনবে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদ বা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? এই লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তাহলে ব্যক্তিতান্ত্রিক মতবাদটা ভালো করে কিন্তু গুরুত্ব দেবে, ভালো করে গুরুত্ব দেবে, ট্রিপল স্টার। আচ্ছা, এই প্রশ্নটা অল্টারনেটিভ কিভাবে আসতে পারে? দিতে পারে শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তির বিকাশ। কি বললাম? এই যে ব্যক্তিতান্ত্রিক মতবাদ 2 নম্বরের যে প্রশ্নটা আমি বললাম তোমাদেরকে, এটা অল্টারনেটিভ কিভাবে দিতে পারে? শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তির বিকাশ আলোচনা করো। শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তির বিকাশ
আলোচনা করো। তাহলে ব্যক্তির বিকাশ, ব্যক্তিতান্ত্রিক মতবাদ, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, যেভাবেই আসুক না কেন পরীক্ষাতে উত্তর কিন্তু একটাই, উত্তর কিন্তু একটাই। তো ভালো করে প্রশ্নটা বুঝবে, ভালো করে পড়বে, তারপরে উত্তর দেবে। কিন্তু ওই জন্য বলছি একটা কথাও কিন্তু কেউ স্কিপ করলে চলবে না। আর ভালো করে শুনে নাও, কান দিয়ে শুনে নাও, হাত দিয়ে লিখে নাও। ওকে, 3 নম্বরে তোমাদের আরেকটা প্রশ্ন দিয়েছি আমি, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? আবার বলছি, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? এই লক্ষ্যগুলি আলোচনা করো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। এই যে প্রশ্নটা, এই 3টে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় থেকে এই 3টে প্রশ্ন খুব 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 গুরুত্বপূর্ণ। মাথায় রাখবা, এখান থেকে কিন্তু তুমি শিওর থাকো একটা প্রশ্ন পরীক্ষাতে শিওর থাকছে। ওই যে আমি একটু আগে যে বললাম 3টে প্রশ্ন থাকবে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলে, তার মধ্যে করতে হবে 2টো। তো একটা প্রশ্ন ধরে নাও, এইখান থেকে কিন্তু 100% থাকছে। ভালো করে বুঝে নাও। তো প্রত্যেকে খাতায় এইটা লিখে নাও আগে, বা যারা মনে করছো পরে লিখবে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দ্বিতীয় অধ্যায়টা আমরা দেখে নিই। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান সমূহ। এই অধ্যায় থেকেও আমি একই রকমভাবে 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি। কেন দিয়েছি সেটাও বলে দেবো। তো এই যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন কিন্তু এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো এই অধ্যায় থেকেই কিন্তু তোমরা একটা 100% কমন পেয়ে যাবে, একটা 100% কমন পেয়ে যাবে। মাত্র 3টে প্রশ্ন তোমাদেরকে পড়তে হচ্ছে। তো সেই 3টে প্রশ্ন বলার আগে তোমাদের প্রত্যেকেই বলবো, তোমরা অনেকেই হয়তো জানতে চাইছিলে যে স্যার আমি নোটসগুলো নিতে চাই, বড় প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ, এই সমস্ত নোটসগুলো আমি নিতে চাই। তো নোটসগুলো আমি কি করে পাবো? নোটসের জন্য দেখো আমি লিখেই দিয়েছি, সম্পূর্ণ সাজেশন ভিত্তিক নোটস পেতে হোয়াটসঅ্যাপ করো 8509456622। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে, আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন বা আমাদের যিনি সিস্টেম কন্ট্রোলার রয়েছেন, উনি তোমাকে ভেরিফিকেশন করার পর তোমাকে হয় গ্রুপে অ্যাড করে নেবেন, অথবা তুমি কিন্তু ডাইরেক্ট নোটসও নিতে পারবে। ওকে, তো চলে এসেছি আমরা দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখো আমি দিয়েছি, পাঠ্যক্রম কি? একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতিগুলি আলোচনা করো। এই জায়গাটা আমি একটু বলে দিই তোমাদেরকে। পাঠ্যক্রম কি 2 নম্বরের জন্য দিল, বা বললো পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, এটাও দিতে পারে। মুদালিয়ার কমিশনের মতো সংজ্ঞাটা লিখে দিলেই তোমরা একদম আরামসে নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে পাঠ্যক্রম কি বা পাঠ্যক্রমের সংজ্ঞা দাও 2 নম্বরের জন্য। এরই সাথে একটা লেজুর প্রশ্ন 6 নম্বরের জন্য থাকবে, সেটা হচ্ছে একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতিগুলি আলোচনা করো। আমি তোমাদের এর আগের বছরে দেখেছি, অনেককেই দেখেছি, হয়তো কোনো টেস্ট পরীক্ষা বা আমি হয়তো তোমাদেরকে অনেক সময় বলেছি যে পাঠ্যক্রম গঠনের মূল নীতিগুলো লিখতে, সেখানে হয়তো কেউ পাঠ্যক্রমে বৈশিষ্ট্য লিখে বসে আছে। না, বৈশিষ্ট্য আলাদা আর নীতি আলাদা। প্রিন্সিপালস আর ক্যারেক্টারিস্টিক্স দুটো কিন্তু সেম বিষয় নয়। ভালো করে বুঝবে, নীতি কোনগুলো? ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি, সমাজ প্রাসঙ্গিকতার নীতি, এই যে নীতিগুলো, এগুলো হচ্ছে নীতি। এগুলোই তোমাকে লিখতে হবে, একদম পয়েন্ট ধরে ধরে লিখতে হবে। এগুলোর অলরেডি ক্লাস তোমাদের করানো হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। যখন আমি ক্লাস করাই তখনও বলে দিয়েছিলাম এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এখান থেকে ব্রডে আসলো না মানে তুমি ভেবে নিলে যে আর আসবে না, তা নয়, শর্টেও কিন্তু দিয়ে দিতে পারে। সুতরাং ভালো করে, শর্ট মানে এসএকিউয়ে পাঠ্যক্রম গঠনের যে কোনো একটি নীতি উল্লেখ করো, এরকমও দিয়ে দিতে পারে। তাহলে ভালো করে এই প্রশ্নটা কিন্তু বুঝে পড়বে। পাঠ্যক্রম কি বা পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতিগুলি আলোচনা করো। সেকেন্ড প্রশ্নটা দিয়েছি দেখো, একই রকম ভাবেই তোমাদের এটা না দিলে এইটা দিতে পারে যে পাঠ্যক্রম কি বা পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন কোন চাহিদা ও ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া উচিত? আবার বলছি, প্রশ্নটা এইভাবে দিতে পারে, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রম নির্ধারণে শিশুর কোন কোন চাহিদা ও ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া উচিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এটার ক্ষেত্রেও আমি কিন্তু একদম ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি, এটার ক্ষেত্রেও কিন্তু আমি একদম ট্রিপল স্টার দিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো প্রত্যেকে খাতায় লিখে নেবে। কি খাতায় প্রত্যেকে লিখে নিচ্ছে তো? ইয়েস অর নো কমেন্টস করে জানাও। প্রত্যেকে খাতায় লিখছে তো? ইয়েস অর নো? ওকে, ভেরি গুড। আর যারা আজকে নতুন ক্লাস করছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।
তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করে এই সাজেশনটা বানানো হয়েছে। অবশ্যই তোমাদের কাছ থেকে এটুকুই চাওয়া, এটুকুই পাওয়া, লাইক করে একটু শেয়ার করো বন্ধুদের মাঝে, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে, ঘন্টার আইকনটা, ওই ঘন্টার ধ্বনিটাকে ক্লিক করে দিও শুধু। ওকে, চলো চলে আসছি তৃতীয় প্রশ্ন। সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও। সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও। তোমরা সহপাঠক্রমিক কার্যাবলী এইচ.এন. রিভলিনের সংজ্ঞাটাও দিতে পারো, বা বইয়ে অনেক সংজ্ঞা আছে, যে কোনো একটা দিয়ে দিবে তোমাদের যেটা সহজ মনে হবে। বা সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো এরকম দিতে পারে। এর সাথে দিতে পারে সহপাঠক্রমিক কার্যাবলীর উদাহরণ সহ প্রকারভেদগুলি আলোচনা করো। সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও বা সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, এর সাথে দিবে 6 মার্কসের, মানে 2+6 থাকবে 8 মার্কসের প্রশ্ন, সেটা দিবে সহপাঠক্রমিক কার্যাবলীর উদাহরণ সহ প্রকারভেদগুলি আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এবং একটু যারা মেরিটোরিয়াস স্টুডেন্টস রয়েছো বা একটু যারা মেধাবী ভাই বা বোন রয়েছো, তারা যদি মনে করো স্যার মাত্র 3টে পড়লেই হবে, এই অধ্যায়ে তো প্রচুর প্রশ্ন। হ্যাঁ, এই অধ্যায়ে প্রচুর প্রশ্ন শিক্ষক থেকেও আছে, যে আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি কেমন, বা একটি আধুনিক শিক্ষায় শিক্ষকের স্থান, এগুলো রয়েছে। তো এগুলো নর্মালি তোমাদের এখান থেকে শর্ট থাকে, ব্রডের জন্য পড়ার প্রয়োজন পড়ে না। তো এক্সট্রা করে একটা প্রশ্ন আমি দিয়েছি, সেটা হচ্ছে শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। এটা যারা চাইছো একটু দেখে রাখতে পারো। ওকে, যারা চাইছো, যারা একটু মেধাবী ছাত্রছাত্রী রয়েছে বা মেধাবী ভাই বোনেরা রয়েছে যাদের সিলেবাস কভার হয়ে আছে, তাদেরকে বলবো এই প্রশ্নটাও একটু দেখে রেখো। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব, এটাও একটু দেখে রেখো। ওকে, তাহলে এই যে দ্বিতীয় অধ্যায়ে তোমাদের মোট মানে গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন বললাম এবং একটা এক্সট্রা প্রশ্ন দিলাম, এটা প্রত্যেকে খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, গ্রুপ এর তৃতীয় অধ্যায় অর্থাৎ লাস্ট চ্যাপ্টার গ্রুপ এর শিক্ষার বিভিন্ন রূপ। আমি একটু তোমাদের প্রত্যেককে এই জায়গাটাতে একটু মনোযোগ দিতে বলবো। শিক্ষার বিভিন্ন রূপ অর্থাৎ তৃতীয় অধ্যায়, মানে গ্রুপ এর যে লাস্ট চ্যাপ্টার তৃতীয় অধ্যায়, এই অধ্যায়টা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেন বলছি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটাও আমি তোমাদেরকে বলে দিই। কারণ এই অধ্যায় থেকে কিন্তু সর্বোচ্চ প্রশ্ন আসতে দেখা যায়। বিগত সালের প্রশ্নপত্রগুলো যদি তোমরা একটু লক্ষ্য করো, একটু পর্যবেক্ষণ করো ভালো করে, তাহলে নিজেরাই বুঝতে পারবে এই অধ্যায় থেকে কিন্তু সর্বোচ্চ প্রশ্ন আসে। সে শর্ট বলো বা ব্রড বলো, তোমরা জানলে অবাক হয়ে যাবে। এখনই বলবে ও মা তাই, এখনই বলবে, এখনই রিয়াকশন তোমাদের এরকমই হবে। কারণ যে কথাটা এখনই এইমাত্র বলবো, 2019 সালের যে ফাইনাল পরীক্ষা হয়েছিল 2019, 2019 সালের গ্রুপ এ থেকে যে 3টে ব্রড প্রশ্ন দিয়েছিল, সেই 3টে ব্রড প্রশ্ন তোমাদের পুরোটা সম্পূর্ণটা এই অধ্যায় থেকেই দিয়েছিল। 3টে বড় প্রশ্ন যে দিয়েছিল পুরোটাই এই অধ্যায় থেকে। অর্থাৎ যে কোনো দুটো করতে হয় তোমাদের গ্রুপ এ থেকে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় মিলিয়ে যে কোনো দুটো প্রশ্ন তোমাদের 3টে দেয়, তার মধ্যে দুটো করতে হয়। কিন্তু অবাক করা বিষয়, 2019 সালের প্রশ্নে 3টে যে প্রশ্ন ছিল, এই 3টে প্রশ্ন এই তৃতীয় অধ্যায় থেকেই দিয়ে দিয়েছিল। সেই জন্য তোমাদেরকে বারবার করে বলবো, এই অধ্যায় থেকে আমি তোমাদের দুটো প্রশ্ন বেশি দিয়েছি, দেখতেই পাচ্ছ। মোস্ট ইম্পর্টেন্ট যে 5টা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিয়েছি, একদম চোখ বন্ধ করে নিশ্চিন্তে থাকো। এখান থেকে যদি দুটো প্রশ্ন দেয়, যদি 2019-এর মতো হয় তাহলে তো বুঝতেই পারছো কি হবে। আর যদি দুটো প্রশ্ন এই অধ্যায় থেকেই দিয়ে দেয়, তাহলে আমি যে 5টা প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম বা লিখে দিয়েছি, এখান থেকেই 100% তোমরা দুটো বা একটা কমন পেয়ে যাচ্ছ। দুটো মানে 5টার মধ্যে যদি তোমাদের দুটো দেয়, তাহলে এখান থেকেই দুটো পাচ্ছ, আর যদি একটা দেয় তাহলে এখান থেকেই কিন্তু একটা 100% পাচ্ছ। তো প্রশ্নগুলো কি আমি তোমাদেরকে একটু দেখে দিই। দেখো, তার জন্য আমি কিন্তু চ্যাপ্টারের পাশেই 5টা স্টার লাগিয়ে দিয়েছি, 5টা তারা লাগিয়ে দিয়েছি, মানে 5 স্টার একদম, বুঝতে পেরেছো? তো প্রথম প্রশ্নটা দেখো কি দিয়েছি, অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো? অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো। ভালো করে বুঝবে, অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো? অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023-এর জন্য, 2023-এর জন্য। ওকে, সেকেন্ড প্রশ্নটা দিয়েছি, দূরাগত শিক্ষা কি? ভালো করে বুঝবে, দূরাগত শিক্ষা কি, বা প্রশ্নটা দিতে পারে দূরাগত শিক্ষার অপর নাম কি?
অপর নামগুলো কি কি এরকম দিতেও পারে, যেভাবে ইচ্ছা দিক। তো ওটা শর্টে ঢুকে গেল। তো এটা তোমরা বইপত্রে পেয়ে যাবে বা নোটসপত্র যারা গ্রুপে রয়েছে তারা তো পেয়েই গেছো অলরেডি। তো প্রশ্নটা কিভাবে আসতে পারে বলে দিচ্ছি। দূরগত শিক্ষা কি বা দূরগত শিক্ষা বলতে কি বোঝো বা দূরগত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম কি এরকম দিতে পারে। নিয়ে এর সাথে দিবে দূরগত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তো মোটামুটি ধরে রাখো, হয় সুবিধাই দেয় অথবা অসুবিধাই দেয়, দুটোর মধ্যে একটা থাকে। কিন্তু আমি তোমাদেরকে দুটোই পড়তে বলছি, সুবিধা অসুবিধা, কারণ অনেক সময় দুটোই যদি একসাথে দিয়ে দেয় তাহলে অ্যাটলিস্ট চারটা চারটা করে বা তিনটা তিনটা করে পয়েন্ট লিখতে পারবে, তাই তো। তার মানে কি বললাম, দূরগত শিক্ষা কি, দূরগত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো বা বর্ণনা করো বা ব্যাখ্যা করো, যা ইচ্ছা দিতে পারে। ওকে, দেখো ট্রিপল স্টার 3 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, প্রথাগত শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। প্রথাগত শিক্ষা বা ফর্মাল এডুকেশন যেটাকে বলছি, এই যে আমরা বিদ্যালয়ে পড়ছি যেটা, তাহলে প্রথাগত শিক্ষা বলতে কি বোঝো, প্রথাগত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, বারবার করে বলছি, একটাও বাদ দেওয়া যাবে না, একটাও বাদ দিলে কিন্তু বিপদে পড়ে যাবে। ভালো করে শুনে নাও। থার্ড বলছি, 4র্থ নম্বর যে প্রশ্নটা দিয়েছি, কি দিয়েছি, গণমাধ্যম কি বা গণমাধ্যম বলতে কি বোঝো, তাই তো। গণমাধ্যম কি বা গণমাধ্যম বলতে কি বোঝো, এটা আমরা এক কথায় উত্তরটা আরামসে লিখে দিতে পারি, তাই তো। যে মাধ্যমের মধ্য দিয়ে জনগণের সাথে যোগাযোগ করা যায় তাকেই আমরা বলি গণমাধ্যম, তাই তো। যে মাধ্যমের মধ্য দিয়ে জনগণের সাথে যোগাযোগ করা যায় তাকেই আমরা বলি গণমাধ্যম। এক কথায় এসে কিউ যদি দেয় এইটুকুটা লিখলে একে এক। তো এখানে আমাদের 2 নম্বরের জন্য লিখতে হবে। তো গণমাধ্যম বলতে কি বোঝো বা গণমাধ্যম কি, গণমাধ্যম হিসাবে দূরদর্শনের ভূমিকা আলোচনা করো। ভালো করে বুঝবে, গণমাধ্যম হিসাবে দূরদর্শনের ভূমিকা আলোচনা করো। বুঝতে পেরেছো? একটা কি, এই যে তোমাদের যে ভাগগুলো আছে, মুদ্রণ মাধ্যম, এই যে বিষয়গুলো, ইলেকট্রিক্যাল মাধ্যম যে বিষয়গুলো রয়েছে, তাহলে এগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে নজরে রাখতে হবে, কারণ এই যে মাধ্যমগুলোর মধ্য থেকেই কিন্তু একটা প্রশ্ন তোমাদেরকে আসার চান্স আছে। দূরদর্শনের ভূমিকাটা, টেলিভিশন এর ভূমিকাটা কিন্তু তোমাদেরকে দিতে পারে গণমাধ্যম হিসাবে। ওকে, এটাও কিন্তু একদম ট্রিপল স্টার। এবং লাস্ট একটা প্রশ্ন দিয়েছি, অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, যেটাকে নাম বলছি আমরা ইনফর্মাল এডুকেশন। আচ্ছা, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিলাম ইনফর্মাল এডুকেশন, সেটা হচ্ছে কি, অনিয়ন্ত্রিত শিক্ষা। এই যে কয়েকটা প্রশ্ন বললাম, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদেরকে আবারও বলে দেব, যারা আরেকটু বেশি পড়তে চাইছো বা আরেকটু ভালো করে সিলেবাস হয়তো কভার আছে, একটু এক্সট্রা কিছু পড়তে চাইছো, তাদের জন্য আমি একটা এক্সট্রা করে দিয়েছি, প্রথা বহির্ভূত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা কাকে বলে, এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মাথায় ঢুকেছে? যারা এক্সট্রা করে পড়তে চাইছো তাদের জন্য প্রথা বহির্ভূত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা, অনেক রকম ভাবে দিতে পারে। প্রথা বহির্ভূত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা কাকে বলে বা বলতে কি বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই যে টোটাল 5টা মেন প্রশ্ন, 5টা সকলকেই পড়তে হবে। এই অধ্যায় থেকে 5টা প্রশ্ন সকলকেই পড়তে হবে। কেননা আমি আবারও রিপিট করে দিচ্ছি, 2019 সালের যে ফাইনাল একাদশ শ্রেণীর পরীক্ষা, সেখানে যে 3টে বড় প্রশ্ন ছিল গ্রুপ এ থেকে, এই 3টেই এই অধ্যায় থেকেই দিয়ে দিয়েছিল। সুতরাং ভালো করে কিন্তু নজর রাখবে এই কয়েকটা প্রশ্নের উপর। মাথায় ঢুকেছে? ঈগল পাখির মতো চোখের নজর যাতে এদিক ওদিক না হয়। বুঝতে পেরেছো? মাথায় ঢুকেছে? তাহলে তুমি যেমন তোমার গার্লফ্রেন্ডকে একদম চোখে রাখো, তুমি যেমন তোমার বয়ফ্রেন্ডকে একদম চোখে রাখো, ঈগল পাখির মতো কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, হ্যাঁ, সবকিছু যখন চোখে রাখো, ঠিক এইরকম একই রকম ভাবে এই প্রশ্নগুলোও কিন্তু একদম চোখে রাখতে হবে। চোখে ভেবে নাও, পরীক্ষা পর্যন্ত এই প্রশ্নগুলোই তোমার গার্লফ্রেন্ড আর তোমার বয়ফ্রেন্ড, মাথায় ঢুকেছে, বা তোমার বেস্ট ফ্রেন্ড, যাই বলো না কেন, এই প্রশ্নগুলোই। এবং এক্সট্রা প্রশ্ন হিসাবে প্রথা বহির্ভূত শিক্ষা। ওকে, তো এই কয়েকটা প্রশ্ন তোমরা জলদি লিখে নাও, বা এই কয়েকটা প্রশ্ন তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। এবার দেখো গ্রুপ বি,
অর্থাৎ গ্রুপ বি মানে আমাদের চতুর্থ অধ্যায় থেকে শুরু হচ্ছে একদম। তো দেখো আমি কিন্তু চতুর্থ অধ্যায়টা এখানে লিখিনি, কেন লিখলাম না আমি ওটা মুখে বলে দেবো, কারণ ওটা আমি তোমাদেরকে এর আগেই বলে দিলাম যখন কোয়েশ্চেন প্যাটার্নের বিষয়টা বোঝাচ্ছিলাম, যে চতুর্থ অধ্যায় থেকে ব্রড না পড়লেও চলে, কিন্তু যারা পড়তে চাইছো তাদের জন্য প্রশ্নটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, আমি এখানে আর লিখলাম না, ঠিক আছে, টাইমটা নষ্ট হবে। তো দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নটা পড়বে একটাই প্রশ্ন দেখে রাখতে পারো, সেটা হচ্ছে মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে, বা প্রশ্নটা এইভাবে দিতে পারে, শিক্ষাগত মনোবিজ্ঞান কি, শিক্ষাগত মনোবিজ্ঞান কাকে বলে, বা শিক্ষাগত মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, বা শিক্ষাগত মনোবিজ্ঞান বলতে কি বোঝো, এরকম ভাবে দিতে পারে 2 নম্বরের জন্য। এবং এর সাথে দিতে পারে যে মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। অলরেডি এই ক্লাসটাও আমি করিয়েছি তোমাদেরকে, চতুর্থ অধ্যায়ের প্লেলিস্ট যদি তোমরা দেখো, প্লেলিস্ট গেলেই তোমরা কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে দেখে নিতে পারবে। ওকে, তো এই যে বিষয়টা আমি তোমাদেরকে বলে দিলাম, তো এইটাই তোমরা চতুর্থ অধ্যায় থেকে একটু দেখে রাখতে পারো যারা চাইছো দেখতে। আর যারা মনে করছো যে না চতুর্থ অধ্যায়টা আমি ব্রডের জন্য দেখবো না, শর্টের জন্য দেখবো, তো তারা শুধু শর্টগুলোই দেখবে, ভালো করে পড়ে নেবে, ব্রডের জন্য না পড়লেও চলবে। কিন্তু যারা পড়তে চাইছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে আসে না বা আসবেও না। মাথায় ঢুকেছে? চলে আসছি পঞ্চম অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তৃতীয় অধ্যায়ের মতোই। গ্রুপ এ তে যেমন আমি তৃতীয় অধ্যায় বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, গ্রুপ বি তেও কিন্তু এই পঞ্চম অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো চ্যাপ্টারের পাশেই কিন্তু আমি একদম স্টার মার্ক দিয়ে দিয়েছি। তো পঞ্চম অধ্যায় থেকে তোমরা একই রকম ভাবে মাত্র 3টে প্রশ্ন তোমাদেরকে পড়তে দিয়েছি। এই 3টে প্রশ্ন দেখো লেখা আছে, বৃদ্ধি কি দিতে পারে, অথবা দিতে পারে বিকাশ কি, মানে বৃদ্ধি কাকে বলে, অথবা দিতে পারে বিকাশ কাকে বলে। তো বৃদ্ধি কাকে বলে দিলেও তোমরা পারবে, বিকাশ কাকে বলে দিলেও তোমরা কিন্তু পারবে। ওকে, তো বৃদ্ধি বা বিকাশ কি বা কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এইটা একটা প্রশ্ন দিতে পারে, ভালো করে শুনবে। বৃদ্ধি কাকে বলে বা বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা দিতে পারে। অথবা দিতে পারে 3টে প্রশ্ন একসাথে, বৃদ্ধি কি বা বিকাশ কি, এর সাথে দিতে পারে বিকাশের বৈশিষ্ট্যগুলো কি, সেখানে হয়তো 3 নম্বর দিল বা 2 নম্বর দিল, এবং এর সাথে দিতে পারে বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক আলোচনা করো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক, রিলেশনটা, ডিফারেন্স না কিন্তু, পার্থক্য আলাদা, সম্পর্ক আলাদা, ভালো করে বুঝবে। পার্থক্য আলাদা, পার্থক্য মানে হচ্ছে বৈসাদৃশ্য, আর একটা আছে সম্পর্ক যেটা সাদৃশ্য, দুটোর মধ্যে কিন্তু মিল খুঁজে পাওয়া যায়, বা দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে এইটা। তাহলে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্কটা একটু ভালো করে দেখে রেখো, আমি ওই জন্য বক্স করে দিয়েছি, এবং তোমাদেরকে আমি একটু স্টার মার্কও দিয়ে দিই, এখানেও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমরা একটু যদি পারো বৃদ্ধি আর বিকাশের পার্থক্যটা জাস্ট একটু দেখে রেখো, তোমাদের মানে একদম যে কাজেই লাগবে না এরকমটা নয়, শর্টেও কাজে লাগতে পারে, শর্টে এসে কিও দিতে পারে যে বৃদ্ধি ও বিকাশের একটি পার্থক্য লেখো, কিন্তু আবার ব্রডেও দিয়ে দিতে পারে। তো ওই জন্য বললাম একটু দেখে রাখতে পারো। তাহলে প্রশ্নটা বুঝতে পেরেছো, বৃদ্ধি কাকে বলে দিতে পারে, অথবা দিতে পারে বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা দিতে পারে বৃদ্ধি বলতে কি বোঝো, বিকাশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক নিরূপণ করো, বৃদ্ধি ও বিকাশের সম্পর্কগুলি আলোচনা করো। এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে, মাথায় রেখেছে, ভেঙে ভেঙে প্রশ্ন দিতে পারে, বা 2+6 ডাইরেক্ট দিতে পারে। সেকেন্ড প্রশ্ন যেটাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, কৈশোরকাল কাকে বলে, বা কৈশোরকাল বলতে কি বোঝো, এর বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভালো করে বুঝবে। কৈশোরকাল বলতে কি বোঝো, কৈশোরকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, একটু ঘুরিয়ে দিতে পারে। কেমন ঘুরিয়ে দিতে পারে, কৈশোরকাল বলতে কি বোঝো, কৈশোরকালের সামাজিক ও মানসিক বিকাশগুলি উল্লেখ করো, কৈশোরকালের সামাজিক ও মানসিক বিকাশগুলি উল্লেখ করো, বা কৈশোরকালের দৈহিক ও সামাজিক বিকাশগুলি উল্লেখ করো, বা কৈশোরকালের দৈহিক ও বৌদ্ধিক বিকাশগুলি উল্লেখ করো। ডাইরেক্ট যদি আমরা বিকাশগত বৈশিষ্ট্য পড়ে নিই তাহলে কিন্তু এই 4টে পার্টি আমরা পড়ে নিতে পারছি, কিন্তু অনেক সময় দেখা যায় পরীক্ষাতে ডাইরেক্ট বিকাশগত বৈশিষ্ট্য চায় না, তোমাকে পয়েন্ট উল্লেখ করে দেয় যে কোন দুটো পয়েন্ট তুমি লিখবা, সেটা হচ্ছে সামাজিক
বা মানসিক বা দৈহিক এবং সামাজিক। তার মধ্যে কিন্তু দৈহিক আর সামাজিক আর মানসিক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। মাথায় ঢুকেছে? 2 নম্বর 2 নম্বর 2 নম্বর করেও থাকতে পারে। মানে এটা তো বলে দিল দৈহিক সামাজিক ও মানসিক বিকাশগুলি উল্লেখ করো, কৈশোরকাল কাকে বলে বা কৈশোরকাল বলতে কি বোঝো, কৈশোরকালের দুটি করে দৈহিক সামাজিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বা বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো ডাইরেক্ট আমরা বিকাশগত বৈশিষ্ট্য পড়লেই আমাদের কিন্তু এই 4টে পয়েন্টই কভার হয়ে যাচ্ছে। এর আন্ডারে সাব পয়েন্ট রয়েছে, মানে আমি যেভাবে তোমাদেরকে লেখা শিখিয়েছি বা যেভাবে ক্লাসে বলে দিয়েছি ওইভাবেই কিন্তু করলে তুমি 8-এ 8 পাবে, 8-এ 8 পাবে। বারবার করে বলছি, শুধু লিখেই চলে আসলাম মা দারুণ পরীক্ষা হয়েছে ফাটিয়ে দিয়েছি পরীক্ষা, কিন্তু নাম্বার যখন পাচ্ছ দেখা হলো 8-এ তুমি 6 পাচ্ছ, 5 পাচ্ছ, তাহলে হবে না। তাহলে কি করে হবে? তুমি তো 90%-এ পৌঁছাতেই পারলে না, তাই তো? তাহলে যেভাবে আমি তোমাদেরকে লেখাটা শিখিয়েছি বা যেভাবে বলে দিয়েছি সেইভাবে করবে। এবার যারা জানো না, যারা বলছো স্যার আমি কোথায় পাবো, আমি তো আজকে প্রথম ক্লাস দেখছি, আমি তো আপনার গ্রুপে নেই, কি করব? তাদেরকে বলবো যাও পঞ্চম অধ্যায়ের প্লেলিস্ট যাও, গ্রুপের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, গ্রুপের বলছে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পঞ্চম অধ্যায়ের যে প্লেলিস্ট, সেখানে গিয়ে দেখতে পারো ক্লাসগুলো, অথবা তুমি গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। এখনো 3 মাস সময় আছে, এই 3 মাসে তুমি গ্রুপে অ্যাডমিশন নিয়ে ক্লাস করতে পারো। অ্যাডমিশন নেওয়ার জন্য 8509456622 অথবা নিচেও দেখো লেখা আছে জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ 8509456622। এই নম্বরে তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস এই 4টে জিনিস লিখে পাঠালেই আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমার সাথে যোগাযোগ করে বা তোমার সাথে কথা বলে তোমাকে মেন গ্রুপে অ্যাড করে নেবে। ওকে, তো অনেকগুলো গ্রুপ রয়েছে নিশ্চয়ই জানো, আমি নতুন করে আর বলছি না। চলে আসছি পরের প্রশ্ন। পরেরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শৈশবকালের সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ কিভাবে গড়ে ওঠে? শৈশবকালের সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ কিভাবে গড়ে ওঠে 4 নম্বরের জন্য থাকবে। এবং এর সাথে আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে অঙ্গনওয়াড়ির অবদান আলোচনা করো। অঙ্গনওয়াড়ি কোনটা বলতো? ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা সার্ভিস যেটা বলি আমরা। তাহলে ICDS এর অবদান বা অঙ্গনওয়াড়ির অবদান এইটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে। মাথায় ঢুকেছে? আসার চান্স রয়েছে আর কি, মানে আসবে আমি তো বলতে পারি না, কোয়েশ্চেন তো আমি করিনি, তো আসার চান্স রয়েছে। ওকে, তাহলে শৈশবকালের সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ কিভাবে গড়ে ওঠে, প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে অঙ্গনওয়াড়ির অবদান আলোচনা করো। এবং যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট রয়েছে, আমার ছোট ছোট মিষ্টি মিষ্টি প্রিয় ভাই বোনেরা, যারা একদম কনফিডেন্স রয়েছে যে আমি এগুলো সব পারবো, নতুন কিছু বলুন, নতুন কিছু এক্সট্রা করে বলুন, তাদের জন্য একটা এক্সট্রা প্রশ্ন আমি দিয়েছি, বাল্যকাল বলতে কি বোঝো? অথবা প্রশ্নটা এইভাবে দিতে পারে, বাল্যকাল কোন সময়কালকে বোঝায়? বাল্যকাল কোন সময়কালকে বোঝায় বা বাল্যকাল বলতে কি বোঝো? এবং এর সাথে থাকবে বাল্যকালের 2টি করে শারীরিক, মানসিক ও সামাজিক চাহিদার উল্লেখ করো। বাল্যকালের 2টি করে সামাজিক, মানসিক এবং কি বলে শারীরিক চাহিদার উল্লেখ করো। তাহলে এই যে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম, মোস্ট 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 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। মাথায় ঢুকেছে? কি বললাম? মাথায় ঢুকেছে? এটা একটা এক্সট্রা করে দিয়েছি, যারা চাইছো এক্সট্রা প্রশ্নটা পড়তে তারা একটু দেখে নেবে। আর কিন্তু এই 3টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 2023 উচ্চ মাধ্যমিক বলছি একাদশ শ্রেণীর ফাইনাল 2023-এর জন্য, একাদশ শ্রেণীর ফাইনাল 2023-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 3টে প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে। ওকে, আমি সরে গেলাম, জলদি এটা খাতায় লিখে নাও অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে চলে আসছি আমরা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় দেখো, বিকাশের প্রক্রিয়া হিসাবে পরিণমন ও শিখন। এই অধ্যায় থেকে মাত্র 2টো প্রশ্ন তোমাদেরকে পড়তে দিয়েছি, মাত্র 2টো প্রশ্ন। বলতে পারো এটা একটাই প্রশ্ন, একটা পড়লেই আমাদের কিন্তু 2টো কভার হয়ে যায়। তো আমি তোমাদেরকে দুইভাবেই লিখে দিয়েছি কিভাবে পরীক্ষাতে দিতে পারে, সেইটা ভালো করে দেখবে। প্রথম প্রশ্নটা দেখো, পরিণমন কাকে বলে বা পরিণমন বলতে কি বোঝো? পরিণমনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ক্লাসটা আমি রিসেন্ট করিয়েছি তোমাদেরকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং এরই সাথে আরেকটা প্রশ্ন তোমাদেরকে পড়তে দিয়েছি যে শিখন কাকে বলে, শিখন ও পরিণমনের পার্থক্যগুলি আলোচনা করো। শিখন কাকে বলে, শিখন ও পরিণমনের পার্থক্যগুলি আলোচনা করো। অথবা এটাও দিতে পারে, পরিণমন কাকে বলে, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। দুরকম ভাবে আসতে পারে, শিখনের জায়গায় পরিণমন হতে পারে বা পরিণমনের জায়গায় শিখন হতে পারে। মাথায় ঢুকেছে? তাহলে পরিণমন কাকে বলে এটা পড়ে নিবে, শিখন কাকে বলে এটা পড়ে নিবে, আর দুটোর মধ্যে পার্থক্যটা পড়বে, আর পরিণমনের
বৈশিষ্ট্যটা পড়বে। মাথায় ঢুকেছে? তাহলে পরিণমন কি বা পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এবং এর সাথে বললাম শিখন কাকে বলে, শিখন ও পরিণমনের পার্থক্যগুলি উল্লেখ করো। পার্থক্যগুলি যেভাবে লেখা শিখিয়েছি সেইভাবেই কিন্তু লিখবে, একদম পয়েন্ট ধরে ধরে পার্থক্য লিখতে হবে। বাচ্চাদের মতো 5-6 বাচ্চাদের মতো ডান দিক বাম দিক করে লিখলে কিন্তু নাম্বার পাবে না। বারবার করে বলছি, যেভাবে আমি তোমাদের লেখা শিখিয়েছি ঠিক সেইভাবেই লিখবে। জলদি লিখে নাও। চলে আসছি গ্রুপ বি এর লাস্ট চ্যাপ্টার, মানে সপ্তম অধ্যায়, জ্ঞানার্জনের প্রক্রিয়া হিসাবে সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণা। এই অধ্যায় থেকে ঠিক একই রকমভাবে মাত্র 3টে প্রশ্ন তোমাদেরকে পড়তে দিয়েছি। দেখে নাও জলদি 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, সংবেদন কাকে বলে, সংবেদনের প্রকারভেদগুলি আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব উল্লেখ করো। ভালো করে শুনে নাও, এখানে কিন্তু প্রশ্নটা দুরকমভাবে আসতে পারে। সংবেদন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো, এটা দিতে পারে। অথবা দিতে পারে সংবেদনের প্রকারভেদগুলো কি কি, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো। এই যে দুটো পার্টে কিন্তু আসতে পারে। মানে একসাথেই যে 3টে প্রশ্ন দিয়ে দিবে এরকমটা হবে না, মানে এটাও দিয়ে দিবে, এটাও দিয়ে দিবে, আবার এটাও দিয়ে দিবে, এটা হয়তো নাও হতে পারে, দিলে হয়তো কম লিখতে হবে এরকম। আর এখানে প্রকারভেদ মানে কি, কোনো প্রকারভেদের ব্যাখ্যা তোমার কাছে চাইনি। ভালো করে শুনে নাও, কোনো প্রকারভেদের ব্যাখ্যা তোমার কাছে চাইনি। মাথায় ঢুকেছে? ইন্দ্রিয় সংবেদন, পেশীয় সংবেদন, এইভাবে যে ভাগগুলো আছে আমি তোমাদেরকে করিয়েছি অলরেডি ক্লাসে, সেই ভাগটাই লিখতে হবে জাস্ট। ওকে, 2 নম্বর বা 3 নম্বর থাকবে, যাই থাকুক, তো ভাগটা লিখতে হবে। তো প্রশ্নটা কিভাবে থাকতে পারে আরেকবার বলে দিচ্ছি। সংবেদন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো, এটা দিতে পারে। অথবা দিতে পারে সংবেদনের প্রকারভেদগুলি কি কি, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব উল্লেখ করো, এইটা দিতে পারে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, এই অধ্যায়ের থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড প্রশ্ন একটা দিয়েছি, প্রত্যক্ষণ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব উল্লেখ করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষণ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব উল্লেখ করো। প্রত্যক্ষণ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব উল্লেখ করো। ওকে, এবং তৃতীয় একটা প্রশ্ন দিয়েছি, ধারণা বলতে কি বোঝো বা ধারণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো, এটাও শুনে নাও। ধারণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো। মাথায় ঢুকলো? শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো। অথবা এটা অল্টারনেটিভ ভাবে তোমাদের আসতে পারে, যেটা আমি এক্সট্রা লিখে দিয়েছি, ধারণা বলতে কি বোঝো, ধারণা গঠনের স্তরগুলি উল্লেখ করো। দেখবে তোমাদের বইয়ে 6টা স্তর আছে, অ্যাকচুয়ালি 6টা স্তর নয়, 7টা স্তর হয়। তো 7টা স্তর আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছি বা নোটসও দিয়েছি, নিশ্চয়ই তোমরা পেয়ে থাকবে যারা গ্রুপে রয়েছো। তো 6টা স্তর বইয়ের, তোমাদের বইগুলোতে 6টা স্তর আছে, আমি দেখেছি, ছায়া প্রকাশনী বা ঘোড়াই বা যাই বলো না কেন, এই বইগুলোতে কিন্তু 6টা স্তর রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 7টা স্তর। ঠিক আছে, উঁচু ক্লাসের বইয়ে কিন্তু 7টা স্তর আছে। তো এই যে 7টা স্তর আমি তোমাদেরকে বললাম, ধারণা কি, ধারণা গঠনের স্তরগুলি উল্লেখ করো, এটাও কিন্তু তোমরা একটু দেখে রেখো। মাথায় ঢুকেছে? একদম দেখে রাখবা খুব সুন্দর করে, ভালো করে। শেষ স্তরটা কিন্তু একদম নামকরণের স্তর। মাথায় ঢুকেছে? প্রথম স্তর পর্যবেক্ষণ স্তর। এই যে এইভাবে যে পরপর স্তরগুলো আছে, প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ একদম সিকোয়েন্স মেনটেন করে কিন্তু করতে হবে। এদিকেরটা মানে 2 নম্বর স্তরকে আমি 5 নম্বরে লিখলাম, 4 নম্বর স্তরকে 7 নম্বরে লিখলাম, আর 7 নম্বর স্তরকে 1 নম্বরে ঢুকিয়ে দিলাম, ওরকম করলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। খাতা কেটে তোমাকে 0 মেরে দেবে, খাতা কেটে তোমাকে 0 মেরে দেবে। মাথায় ঢুকেছে? সুতরাং ভুলভাল লিখলে হবে না। তাহলে এই প্রশ্নটাও কিন্তু একটু দেখে রেখো যারা এক্সট্রা পড়তে চাইছো, বা পরীক্ষাতে এইভাবেও দিতে পারে, ধারণা গঠনের স্তরগুলি উল্লেখ করো, কোনো ব্যাখ্যা চাইলো না, শুধু 7টা স্তরের নাম চাইলো, তোমাকে 3 নম্বর দিল, তার সাথে বললো শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো। মাথায় ঢুকেছে? তাহলে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। এবং তোমাদেরকে একটু বলে রাখি, সপ্তম অধ্যায়, এই যে 7th চ্যাপ্টার, সপ্তম অধ্যায়, এই অধ্যায় কিন্তু কেউ ভুল করেও বাদ দিবা না। অনেকেই অনেক কিছু বলবে, আরে এই অধ্যায়ের সাথে অল্টারনেটিভ পেয়ে যাবি, এই অধ্যায়টা না পড়লেও চলে, এর সাথে তুই ষষ্ঠ অধ্যায় পেয়ে যাবি, অনেক অনেক কথা শুনবে। আমি তোমাদেরকে বলছি, এই অধ্যায় কেউ ভুল করেও বাদ দেবে না। কেন বলছি আমি কিন্তু কোনো কথা যুক্তি ছাড়া বলি না, আর আমি কোনো কথা প্রমাণ ছাড়া বলি না। মাথায় রাখবে, আমি তোমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেবো। তোমাদের নিশ্চয়ই তোমরা দেখেছো, বিগত 5 বছর বা 7 বছরের যে প্রশ্নপত্র আমি তোমাদেরকে দিয়েছি, শেয়ার করেছি, দেখবে ইউটিউবে দেওয়া আছে, বা প্লেলিস্ট দেখলেও পেয়ে যাবে, সাজেশনের প্লেলিস্টেও তোমরা কিন্তু আরামসে পেয়ে যাবে। সেখানে তোমরা দেখবে, ফলো করবে,
বিগত সালের প্রশ্নগুলোতে সপ্তম অধ্যায় থেকে মানে 2022 সালে সপ্তম অধ্যায়টা রিডিউস ছিল, পরীক্ষা হয়নি। তার আগে 2019 সাল পর্যন্ত পরীক্ষাতে এই সপ্তম অধ্যায়ের সাথে যে প্রশ্নটা ছিল তার সাথে কিন্তু কোনো প্রশ্ন অর ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোনো ইয়ারে হয়তো অর ছিল, কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অর থাকে না। অর্থাৎ তোমাদের দুটো প্রশ্ন করতে হয়, তো গ্রুপ বি থেকে দুটো করতে হয়, এটা জানো তো? তাহলে একটা প্রশ্ন তোমাকে করতেই হবে, আর সেই প্রশ্নটাই হচ্ছে তোমার সপ্তম অধ্যায় থেকে। সুতরাং এর সাথে কিন্তু অর তুমি নাও পেতে পারো। তার জন্যই বলছি অরের চিন্তা করবে না, অরের ভাবনা চিন্তা মাথা থেকে ডিলিট করে দাও। আমি বারবার করে বলছি মাত্র 3টে প্রশ্ন আমি দিয়েছি, এই 3টে প্রশ্ন খুব ভালো করে তোমরা সপ্তম অধ্যায় থেকে দেখে রাখবে। মাথায় ঢুকেছে? তাহলে গ্রুপ বি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। গ্রুপ বি এর যে 4টে চ্যাপ্টার নাম্বার 4, 5, 6, 7, এই 4টে অধ্যায় থেকেই কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। ওকে, এবারে আমরা চলে আসছি গ্রুপ সি, অর্থাৎ আমাদের সিলেবাসের একদম লাস্ট গ্রুপ যেটা গ্রুপ সি। গ্রুপ সি এর মধ্যে যে টোটাল 4টে চ্যাপ্টার রয়েছে, অষ্টম, নবম, দশম এবং একাদশ অধ্যায়। এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র একটা প্রশ্ন করতে হবে। তো আমি একদম অধ্যায় ধরে ধরেই বলে দিচ্ছি, তোমরা যার যেটা মনে হয় যে আমি একাদশ অধ্যায় তো বাদ দেওয়াই যাবে না, বলেই দিলাম 11th চ্যাপ্টারটা বাদ দেওয়াই যাবে না, কিন্তু অষ্টম অধ্যায় থেকে তোমরাও দেখবে অষ্টম অধ্যায় থেকে কোন দুটো প্রশ্ন আমি মাত্র দিয়েছি, মাত্র দুটো প্রশ্ন, অনেক শর্ট করে দিয়েছি, অনেক শর্ট। তো এই দুটো প্রশ্ন কি কি ভালো করে দেখে নাও। অষ্টম অধ্যায়ের নাম কি? প্রাচীন ভারতের শিক্ষা। তো প্রাচীন ভারতের শিক্ষা থেকে তোমরা মাত্র দুটো প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় শিক্ষায় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। প্রাচীন ভারতীয় শিক্ষায় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিতে পারে, এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিতে পারে প্রাচীন ভারতীয় শিক্ষায় ব্রাহ্মণিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতীয় শিক্ষায় যে কোনো একটি ব্রাহ্মণিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করো। তাহলে তক্ষশিলাটা হচ্ছে দেখো ব্রাহ্মণিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণ্য যুগের শিক্ষা প্রতিষ্ঠান। ভালো করে বলে দাও, শুনে নাও, আমি লিখে দিয়েছি, পারলে লিখে নাও খাতায়, কেউ কিন্তু গন্ডগোল করবে না। তক্ষশিলাটা কি? ব্রাহ্মণ্য যুগের শিক্ষা প্রতিষ্ঠান বা ব্রাহ্মণিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের যে প্রাচীন ভারতের শিক্ষা, এখানে মাত্র 3টে যুগ রয়েছে, জানো তো? 3টে যুগ, একটা হচ্ছে বৈদিক যুগ, একটা হচ্ছে ব্রাহ্মণিক যুগ, আর একটা হচ্ছে বৌদ্ধিক যুগ। বৌদ্ধিক যুগ, বৈদিক যুগ আর ব্রাহ্মণিক যুগ, এই 3টে যুগ রয়েছে। তো তার মধ্যে ব্রাহ্মণিক আর বৈদিকটা প্রায় সেম আমরা বলে থাকি। তো ব্রাহ্মণিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তক্ষশিলা। হয় তোমাকে পরীক্ষাতে তক্ষশিলা দিতে পারে, অথবা দিতে পারে প্রাচীন ভারতীয় শিক্ষায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। প্রাচীন ভারতীয় শিক্ষায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। এটাকেও একই রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে, প্রাচীন ভারতীয় শিক্ষায় বৌদ্ধিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। অথবা নালন্দা নামটা হয়তো উল্লেখই করলো না, তোমাকে বলল প্রাচীন ভারতীয় শিক্ষায় যে কোনো একটি বৌদ্ধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মানে বৌদ্ধিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করো বা অবদান উল্লেখ করো, এইভাবে দিতে পারে। মাথায় ঢুকেছে? তাহলে নালন্দা আর তক্ষশিলা, ব্রাহ্মণিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তক্ষশিলা, আর বৌদ্ধ ভালো করে দেখো, বৌদ্ধিক লিখেছি আপনি, বৌদ্ধ, বৈদিক না কিন্তু, বৈদিক আলাদা, বৌদ্ধিক। তাহলে বৌদ্ধিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান। তাহলে তক্ষশিলা বা নালন্দার মধ্যে নিশ্চিন্ত থাকো, একটা থাকছে। অথবা তোমরা আরেকটা যেটা দিয়েছি 2 নম্বর, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং বলে দিতে পারি এটা কোনো সালে আসেনি বা প্রিভিয়াস সালগুলোতেও হয়তো আসেনি, বা তোমরা হয়তো বলতেই পারো স্যার এটা তো কোনোবারও দেয়নি, পড়তেই হবে, না পড়লেও চলবে। দেখো বারবার একটা কথা বলছি, যেটা আসেনি এবার কিন্তু সেটাই আসার চান্স বেশি। আবার বলছি, যেটা আসেনি সেটাই আসবে, এরকম টাইপের কিন্তু টেকনিক, মানে যারা বোর্ডের রয়েছেন, যারা প্রশ্নপত্র করেন, অর্গানাইজ করছেন, তারা কিন্তু সেই রকম লেভেলেরই বুদ্ধিসত্তার হয়। সুতরাং কোনো প্রশ্ন বাদ দেবো না আমরা, যেগুলো বলে দিচ্ছি প্রত্যেকটাই গুরুত্ব দেবো। ওকে, তো এটা যেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তক্ষশিলা এবং নালন্দা তোমাদেরকে বলে দিলাম। এবং সেকেন্ড যেটা প্রশ্ন আছে, প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম উল্লেখ করো, 2 নম্বর দিল। এরই সাথে দিতে পারে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংসদ নমুনা প্রশ্ন, বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের যে বোর্ড, সে বোর্ড থেকে নমুনা প্রশ্নে এই প্রশ্নটা সাজেস্ট করা আছে।
ওই জন্যই কিন্তু এটা সাজেশনে দেওয়া। আমি তোমাদের আগের দিন স্ট্যাটাস দিয়েছিলাম, অনেকগুলো বই খাতা নিয়ে বসেছিলাম সাজেশনটা বানানোর জন্য। কেন জানো তো? শুধু তোমাদের জন্য, একটা প্রশ্নও যাতে তোমাদের আনকমন না থাকে, সবগুলো যাতে তোমরা পাও, সবগুলো যেন 100% কমন পাও। আর এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমি এই সাজেশনটা প্রস্তুত করি, তাই তো? তোমরা নিশ্চয়ই জানো, গতবারগুলো তো পেয়েছো সাজেশন, এখানেও পাচ্ছ, এবারও পাচ্ছ। 2023 সালেও তোমরা একদম 100% কমন পাবে, টেস্ট বলে নয়, ফাইনালেও কমন পাবে। ওকে, তো এখান থেকে কি বললাম? প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম, এবং এর সাথে আমরা কি পড়বো? বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য, বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি। তাহলে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য, গুরুকুল কেন্দ্রিক, তারপর শিক্ষক কেমন ছিল, সব লিখতে হবে। আমি তোমাদের এগুলো, এই নোটসগুলো অলরেডি তোমাদের যারা গ্রুপে রয়েছে তারা পেয়েছো, অলরেডি এই ক্লাসগুলো করিয়ে দিয়েছি আমি তোমাদেরকে, অলরেডি চ্যাপ্টারটা প্রায় শেষের দিকেই, তাই তো? তাহলে এই যে দুটো প্রশ্ন আমি তোমাদেরকে বললাম, তক্ষশিলা নালন্দা, মানে তক্ষশিলা অথবা নালন্দা, এবং বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য, অথবা দিতে পারে বৈদিক শিক্ষা কাকে বলে, বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জলদি ঝটপট করে টুকে নাও, এবং পারলে স্ক্রিনশট নিয়ে নাও যদি না টুকতে পারো। দেখো, তোমাদের অষ্টম অধ্যায়ের পর আমি একদম বোর্ডের মধ্যে দশম অধ্যায়ে চলে এসেছি। নবম অধ্যায়টা লিখিনি, কারণ আমি তোমাদেরকে প্রশ্নপত্রের প্যাটার্ন বা কোয়েশ্চেন কোন জায়গাগুলো থেকে বেশি থাকে সেটা বোঝানোর জন্য বলে দিয়েছিলাম তখনই, যে নবম অধ্যায় থেকে ব্রড থাকে না বলতেই পারো। তো নবম অধ্যায় থেকে, অর্থাৎ মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থা, যে চ্যাপ্টারটা, এই অধ্যায় থেকে তোমরা ব্রড না পড়লেও চলবে। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু ব্রড থাকে না। তোমরা যদি একটু বিগত সালের প্রশ্নপত্রগুলো ফলো করো তাহলে নিজেরাই বুঝতে পারবে। আমি তো ভগবান নই, বা স্যার আপনি এত কিছু জানেন, এরকম কোনো ব্যাপার নেই। মানে আমরা সাজেশন প্রস্তুত করার সময় কি দেখি, দেখি কোন জায়গাগুলোকে বোর্ড বেশি করে গুরুত্ব দিচ্ছে, সেই জায়গাগুলো থেকে আমরা তোমাদেরকে প্রশ্নপত্র বলে দিই, এগুলো এগুলো ভালো করে একটু দেখো, তাই তো? তাহলে নিশ্চিন্তে থাকো, নবম অধ্যায় থেকে কোনো ব্রড প্রশ্ন থাকবে না, অর্থাৎ নবম অধ্যায় থেকে ব্রড পড়ার দরকার নাই। তাহলে স্যার শর্টও পড়বো না? আমি কি বলেছি শর্ট পড়বা না? শর্ট পড়তে হবে, শর্ট তোমাকে দেবেই। মক্তব কাকে বলে বা মাদ্রাসা কি, দিতেই পারে, 100% দেবে। তো তোমরা ভালো করে শর্টটা পড়বে, কিন্তু এই অধ্যায় থেকে ব্রড পড়ার প্রয়োজন নেই। মাথায় ঢুকেছে? তবুও যারা পড়তে চাইছো, স্যার প্লিজ একটা বলে দিন, স্যার তবুও বলে দিন না, আমার এগুলো সব পারবো, আমি এগুলো পারবো, আপনি ক্লাস করিয়েছেন বা আমি সব পারবো, এগুলো আপনি একটা বলে দিন এক্সট্রা করে। তাহলে তোমরা যারা নবম অধ্যায় পড়তে চাইছো, নবম অধ্যায় থেকে একটাই ভাই প্রশ্ন পড়ে রাখো, একটাই ভাই বা বোন যেই আছো তাকে বলবো একটাই প্রশ্ন পড়ো, মধ্যযুগীয় শিক্ষা বা ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। ভালো করে শুনে নাও, মধ্যযুগীয় শিক্ষা বা ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা আমি লিখিনি, জাস্ট মুখে বলে দিলাম। একটাই প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, খাতায় লিখে নাও। আবার বলছি, মধ্যযুগীয় শিক্ষা বা ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যারা নবম অধ্যায় পড়তে চাইছো তাদের জন্য বললাম। কেন? এই 4টে চ্যাপ্টার মিলে তো একটাই প্রশ্ন তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। আর সেটা আমি বলে দিচ্ছি, কেউ যদি মনে করে 11 অধ্যায়টা করবে, তো ওটাই সব থেকে সহজ অধ্যায় তোমাদের জন্য, যেগুলো অলরেডি পড়ে এসছো, রচনা পড়েছো, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, আমি আসছি, ওগুলোই রয়েছে আবার এখানে। মাথায় ঢুকেছে? শুধু এডুকেশনাল পার্টটা লিখতে হবে আমাদের, ব্যাস আর কিছু নাই। তাহলে আমরা ডাইরেক্ট চলে আসছি নবম অধ্যায়ের পর দশম অধ্যায়। তাহলে দেখো, দশম অধ্যায় প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা, মানে আধুনিক পরিপ্রেক্ষিতে শিক্ষার, এই যে প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা। তাহলে এই অধ্যায়টা আমরা ভালো করে 2 থেকে 3টে প্রশ্ন আমরা একটু দেখবো। আমি তোমাদের 2টো প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটা ভালো করে দেখবে, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ের। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। আমি কিন্তু স্টার মার্ক দিয়ে দিলাম। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, বা পরীক্ষাতে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে হান্টার কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। হান্টার কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো, মানে এইটুকু পার্টটাই দিতে পারে, অথবা দিতে পারে হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। তো এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এবং সেকেন্ড পার্ট তোমরা আরেকটা দেখবে, সেটা হচ্ছে মেকলের মন্তব্য কি, বা মেকলে মন্তব্য কি, মেকলে কিভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মেকলের মন্তব্য কি, মেকলে কিভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়।
প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়। এবং এর সাথে একটা লেজুর প্রশ্ন থাকতে পারে 2 নম্বরের জন্য, মেকলের মন্তব্য কি। এবং যারা এক্সট্রা একটা পড়তে চাইছো এই অধ্যায় থেকে বা যাদের সিলেবাস কভার হয়ে গেছে তাদের জন্য বলবো, তাদের জন্য বিশেষ করে স্পেশালিস্ট মানে তারা তো স্পেশাল তাই তো তাদের জন্য বলবো আরেকটা প্রশ্ন তোমরা একটু দেখে রেখো এখান থেকে, এই অধ্যায় থেকে উডের ডেসপ্যাচের সুপারিশগুলো এবং ত্রুটিগুলো 1 লাইন 2 লাইন করে এইভাবে আছে, মানে জাস্ট 1 2 3 করে তোমরা পড়ে নিলে লিখে নিলে হয়ে যাবে যদি পরীক্ষাতে আসে আর কি। তো একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে উডের ডেসপ্যাচ কি, উডের ডেসপ্যাচের সুপারিশ এবং ত্রুটিগুলি আলোচনা করো। হয় সুপারিশ দিতে পারে বা ত্রুটি তোমাদেরকে দিতে পারে, বা উডের ডেসপ্যাচের সুপারিশগুলি উল্লেখ করো, এর 3টি ত্রুটি উল্লেখ করো, এইভাবেও দিতে পারে। তো যাই হোক, আমরা 10ম অধ্যায় থেকে এই যে দুটো প্রশ্ন, মেন দুটো প্রশ্ন তোমাদের 1 2 করে লিখে দিয়েছি, এই দুটো প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভালো করে এই দুটো প্রশ্নকে গুরুত্ব দেবে। ওকে, এবং 3 নম্বর প্রশ্নটা তোমরা জাস্ট চাইলে দেখে রাখতে পারো এবং পারলে এখনই জলদি খাতায় লিখে নাও। গ্রুপ সি এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার 11 অধ্যায়, প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান। এই অধ্যায়টা অর্থাৎ প্রখ্যাত বা বিখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান, এই অধ্যায়টা তোমাদের গ্রুপ সি এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমাদেরকে বলেই দিয়েছিলাম এই অধ্যায় থেকে 6টা এমসিকিউ, 6টা এসএকিউ এবং একটাই বড় প্রশ্ন থাকবে, শুধুমাত্র এই অধ্যায় বলে নয়, গ্রুপ সি থেকে। তাহলে গ্রুপ সি থেকে যে 6টা এমসিকিউ, 6টা এসএকিউ এবং একটা বড়, ওই একটা বড় প্রশ্ন তুমি কিন্তু চোখ বন্ধ করে এই 4টে প্রশ্ন যদি ভালো করে রেডি করে নাও, তুমি চোখ বন্ধ করে কিন্তু আরামসে কমন পেয়ে যাচ্ছ। 8ম বা 10ম এই অধ্যায়টা না পড়লেও তোমার হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো যারা অলরেডি সিলেবাস হয়ে আছে তারা তো 8ম 10ম দুটোই দেখবে, এবং যারা এখনো সিলেবাস কমপ্লিট করতে পারোনি বা পড়াশোনা স্টার্টই করোনি, ভয় লাগছে কি হবে না হবে, টেনশন হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছ, তাদেরকে বলবো ভাই আমি আছি, তুমি পরীক্ষাতে ভালো মার্কস পাবে, সেটা পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওর কমেন্টস বক্সেই তুমি জানাবে। কোনো টেনশন করবে না, আমি আছি ভাই, তোমাদের পাশে আমি আছি। আমি কি বলি সব সময়, উই আর দ্য বস, তাই তো, উই আর দ্য বস, তাই তো। তাহলে আমরা এখানে কিন্তু সবাই বস, তাহলে এই বস কিন্তু কখনোই বসে থাকে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বস কিন্তু সব সময় মাথার উপরে থাকে, মাথায় ঢুকেছে? তাহলে এই অধ্যায় থেকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে 4টে প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, ভালো করে দেখো। প্রথম প্রশ্ন আমি বলে দেবো, এই প্রশ্নগুলো অল্টারনেটিভ ভাবে কি ভাবে থাকতে পারে, ভালো করে শুনবে, কান খুলে শুনে নাও, পারলে লিখে নেবে। প্রথম প্রশ্নটা দিয়েছি, স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, মাথায় ঢুকেছে? দেখো চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট, আমি 5টা স্টার দিয়ে রেখেছি, সুতরাং এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটা ঘুরিয়ে কিভাবে আসতে পারে? প্রশ্নটা দিতে পারে, আধুনিক শিক্ষায় স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা আলোচনা করো, বা স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা বিষয়টি সংক্ষেপে উল্লেখ করো, বা স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা আলোচনা করো, এইভাবেও দিতে পারে। মাথায় ঢুকেছে? মানুষ গড়ার শিক্ষা হিসাবে যদি দেয়, অথবা এসএকিউ থাকে, এমসিকিউ থাকে, মানুষ গড়ার শিক্ষা ধারণাটি কার? বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ না গান্ধীজি, এইভাবে দিয়ে দেয়। তো দেখো প্রশ্নটা থেকে কিন্তু আমরা একটা শর্টও কমন পেয়ে যাচ্ছি, তাই তো। তো শর্ট যেভাবে করাচ্ছে ওইভাবে করবে। নেক্সট প্রশ্ন চলে আসছি, জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার করে বলছি, একদম বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য। 2023 সালের যারা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বাছাই করা প্রশ্ন, মাথায় ঢুকেছে? তাহলে জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, শিক্ষাক্ষেত্রে রামমোহনের অবদান উল্লেখ করো। তাহলে শিক্ষাক্ষেত্রে রামমোহনের অবদান যদি উল্লেখ করতে বলে, তো এই দুটো পয়েন্ট কিন্তু মাস্ট আমাদেরকে দিতেই হবে, মাথায় ঢুকেছে? এর সাথে আরো এক্সট্রা পয়েন্ট তুমি দাও, কোনো ব্যাপার না, তখন তো দিতেই হবে, তখন ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। আর এখানে যদি পয়েন্ট উল্লেখ করে দেয় তাহলে কিন্তু তোমাকে পয়েন্টের জন্য নাম্বার থাকছে 4+4 করে। এই অধ্যায় থেকে ডাইরেক্ট 8 মার্কসের প্রশ্ন থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে, ডাইরেক্ট 8 দিয়ে দেয়, কোনো ক্ষেত্রে 1+7ও থাকে, ঠিক আছে। চলে আসছি তৃতীয় প্রশ্ন, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কিভাবে? বিদ্যালয় শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান, দেখো লিখে দিয়েছি, বিদ্যালয় শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তাহলে এই যে প্রশ্নটা বললাম, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা, যদি পয়েন্ট উল্লেখ করে দেয় তাহলে তো লিখতেই হচ্ছে, আর যদি বলে দেয় ডাইরেক্ট বিদ্যালয় শিক্ষার প্রসারে তাহলে কিন্তু ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখতে হচ্ছে। অলরেডি এগুলো জেনে এসছো, ছোটবেলা থেকে রচনা, অনুচ্ছেদ এগুলো পড়েছো, সেখানেই তোমরা জানো। এবং চলে আসছি আমরা 4 নম্বর প্রশ্নে, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে? এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে? এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই 4টে প্রশ্ন তোমাদের জন্য, অর্থাৎ ক্লাস 11 2023-এ যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ এবং 2022-এ যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ, অলরেডি টেস্ট শুরু হয়ে গেছে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং যারা একটা এক্সট্রা প্রশ্ন পড়তে চাইছো, বা যারা এক্সট্রা করে একটু পড়তে চাইছো, বা যাদের সিলেবাস কভার হয়ে আছে, তাদের জন্য একটা এক্সট্রা দিয়েছি। রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ও শিক্ষাদান পদ্ধতি বা শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। মাথায় ঢুকেছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল 4টে থেকে একটা এক্সট্রা দিয়ে 5টা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মাথায় ঢুকেছে? এই 4টে প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা শিওর থাকো একটা কমন পেয়ে যাচ্ছ। আর যারা এক্সট্রা করে পড়তে চাইছো তাদের জন্য বললাম এটা একটা প্রশ্ন। এবং তোমাদের ছোট্ট একটা কথা বলে দিই, আমি প্রথমের দিকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষা হচ্ছে, কারণ একাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা অনেক স্কুলে হয় না, আবার মানে নেয় না আর কি, হয় না বলবো না, ভুল মানে বলাটা ভুল, নেয় না, মানে স্কুল একাদশ শ্রেণী মনে করলো পরীক্ষা নিল না তো নিল না। তো ঠিক আছে, তো আমি তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু ফাইনালের জন্য একদম প্রিপেয়ার নাও। তোমাদের ওটা লস, স্কুল পরীক্ষা নিল না মানে তোমার লস হয়ে গেল, কারণ তুমি নিজে বুঝতে পারলে না পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়, তুমি নিজে কতটা ওয়েল প্রিপেয়ার হয়ে আছো, তুমি লস খেয়ে গেলে। তো তোমাদের জন্য বারবার করে বলবো একটাই কথা, যদি তোমাদের স্কুলে, যে সমস্ত স্কুলে একাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা চলছে বা শুরু হবে, সেই সমস্ত স্কুলে যদি এডুকেশনের কোনো প্রশ্ন তোমাদের সাজেস্ট করে থাকেন, ম্যাম বা তোমাদের শিক্ষক মহাশয়রা যদি কোনো প্রশ্ন সাজেস্ট করে থাকেন, তাহলে সেগুলোকেই ভালো করে গুরুত্ব দাও। কারণ তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন যেহেতু স্কুল করবে, স্কুল তোমাকে যদি কিছু প্রশ্ন সাজেস্ট করে থাকে, তুমি নিশ্চিন্তে থাকো ওই সাজেস্ট করা প্রশ্ন থেকেই তোমার কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকছে। টেস্ট পরীক্ষার জন্য, শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য, বারবার করে বলছি। আর যে সমস্ত স্কুলে কোনো কিছুই বলেনি, কিচ্ছু বলেনি, তারা এই সাজেশনটা ফলো করে পরীক্ষা দিতে যাবে। এবং অবশ্যই প্রত্যেককেই বলছি, অবশ্যই পরীক্ষা দিয়ে, যে 1 ঘন্টা ধরে যে তুমি ক্লাসগুলো করলে, ধরে ধরে যে প্রশ্নটা তুললে, পরীক্ষা দিয়ে অবশ্যই পরীক্ষা কেমন হয়েছে, কত শতাংশ কমন পেয়েছো, পরীক্ষাতে কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে এসে সঙ্গে সঙ্গে এই ভিডিওর কমেন্টস বক্সে আগে তোমরা আমাকে জানাবে। তোমাদের রিপ্লাই মানে তোমাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি থাকবো, যে তোমরা প্রত্যেকে কেমন পরীক্ষা দিয়েছো, এই ভিডিওর কমেন্টস বক্সেই কিন্তু জানাবে। অনেকে হোয়াটসঅ্যাপে জানাও, বা কিছু হোয়াটসঅ্যাপে জানাতে গেলে হয়তো অনেকের মেসেজ হয়তো অনেক লেটে সিন হয়, বা আমি দেখতে পাই না, কারণ তোমার পরে আরও হয়তো 100 জন মেসেজ করে দিয়েছে, ওই জন্য হয়তো আমি দেখতে পাই না বা সমস্যা হয়ে যায়। তো তার জন্যই বললাম, ভিডিও ডেসক্রিপশন বক্সে, আজকের এই সাজেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানাবে তোমরা কেমন পরীক্ষা দিলে এবং কত শতাংশ পরীক্ষায় কমন পেয়েছো। ওকে, এবং শর্ট নিয়ে বলবো, তোমরা অনেকেই বলো যে শর্ট স্যার, শর্টের সাজেশন। তো দেখো, মূলত আমি বলে রাখি, শর্টের সাজেশন হয় না। আমি গতবার শর্টের সাজেশন দিয়েছিলাম ঠিকই, সেটা একটা টেকনিক অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তো এবার তোমাদেরকে একদম সাজেশন ধরে ধরে ক্লাস করানো হচ্ছে, লাইভ ক্লাসগুলো যেগুলো করাচ্ছি চ্যাপ্টার ধরে ধরে বা কিছু, সেটাই ধরে নাও সাজেশন। মাত্র কয়েকটা প্রশ্ন, এক একটা চ্যাপ্টার থেকে 200-300 প্রশ্ন আছে। আমি বলছি না তোমাকে 200-300 প্রশ্ন করো, তুমি ভাই শর্টের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20 থেকে 25টা প্রশ্ন পড়তে পারবা, 20 থেকে 25টা। তবে বলবো তাহলে চ্যাপ্টার ওয়াইজ যে লাইভ ক্লাসগুলো আমি নিয়েছি বা লাইভ ক্লাসগুলো করাই, বা অলরেডি যেগুলো করানো হয়ে গেছে সেই ক্লাসগুলো তুমি করো, সেই ক্লাসগুলো ভালো করে ফলো করো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, 40 নম্বর 3টা গ্রুপ মিলিয়ে যে 40 নম্বর শর্ট থাকে, 24টা এমসিকিউ এবং 16টা এসএকিউ, তোমরা 100% 40টা শর্টই কমন পাবে, 40টা শর্টই কমন পাবে। এবং ব্রড প্রশ্নের যে নোটসগুলো আমি তোমাদেরকে দিয়েছি, টেকনিক্যালি লেখা হয়েছে, কিন্তু টেকনিক্যালি লেখা মানে বোঝো,
টেকনিক্যালি লেখা মানে ব্রডের মধ্য থেকেও অনেক প্রশ্ন তুমি কিন্তু শর্টে পাবে, শর্টে কমন পাবে। যেমন দেখো আমি তোমাদেরকে প্রশ্নটাতেই বলে দিলাম, ধরিয়ে দিলাম, স্বামী বিবেকানন্দের মানুষ করা শিক্ষা বিষয়টি আলোচনা করে। এটা একটা প্রশ্ন, এটা একটা কোয়েশ্চেন, কিন্তু এখান থেকেই দেখো একটা এমসিকিউ হয়ে গেল। প্রশ্ন দিতেই পারে মানুষ করা শিক্ষা ধারণাটি কার, প্রশ্নটা দিতেই পারে। তার মানে কি এমসিকিউ দেখো সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে যখন ক্লাস নিচ্ছি, যখন ক্লাসগুলো করাচ্ছি, মনোযোগ দিয়ে যারা ক্লাসগুলো করবে একমাত্র তারাই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিখুঁতভাবে দিতে পারবে। পরীক্ষা হলে কাউকে চিমটি কাটা, কারো চুল ধরে টানা, কাউকে পেন দিয়ে গুতানো, এগুলো করার প্রয়োজন পড়ে না। পরীক্ষা হলে গিয়ে তুমি নিজেই একাই 100, তুমি নিজে যেটা ভাববে, নিজে যেটা মনে করবে এটা ঠিক, এটা আমি একদম 100% ঠিক করছি, সেটাই করবে। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি নিজে ঠিক লিখেছে, কোন একটা পাশের বন্ধু বলে দিয়েছে এ হবে না রে, বি হবে, বি, ও এটাকে কেটে দিয়ে বি লিখে দিয়ে চলে আসলো, এটাই ঠিক ছিল কিন্তু, অথচ ওর কথার সাথে বি লিখে দিল। আবার এটাও হয় বন্ধু নিজে ঠিক লিখেছে কিন্তু আরেকটা বন্ধুকে ভুল বলছে, আর আরেকটা বন্ধু পুরো ক্ষুদিরাম হয়ে গেছে। বুঝতে পেরেছ? তো ওই জন্য বলবো নিজের সৎভাবে নিজের ইচ্ছায় পরীক্ষা দেবে, কাউকে কিছু জিজ্ঞেস করতে যাবে না। জিজ্ঞেস করলে টাইম নষ্ট, এবং সে যে তোমাকে সঠিক উত্তর দিচ্ছে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সুতরাং তুমি যেটা ভাবছো, তুমি যেটা মনে করছো সেটাই উত্তর লিখে আসবে, এবং ভালো করে পড়াশোনা করো, ভালো করে টেস্ট পরীক্ষা দাও, ভালো করে ফাইনালের পরীক্ষা দাও। তোমাদের প্রত্যেকের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। আমার বিশ্বাস, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকেই যাতে পরীক্ষাতে 95% প্লাস মার্কস পাও। কেউ কিন্তু পরীক্ষার নাম্বার নিয়ে চিন্তা করবে না, তোমরা প্রত্যেকেই পরীক্ষাতে ভালো নাম্বার পাবে এবং 100% নাম্বার পাবে। কেউ কিন্তু এটা ভেবো না আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম বলে দিয়েছে যে 85, 95 করে নাম্বার দিয়ে দাও, এটা কিন্তু কেউ ভেবে ভুল কাজ করো না, আগেই বলে দিচ্ছি। এটা কিন্তু কেউ ভুল কাজ করবে না। তুমি নিজে যেটা সৎভাবে পাচ্ছ, নিজের অভিজ্ঞতা, নিজের শিক্ষা অর্জনের মধ্য দিয়ে যেটা পাচ্ছ, সেই নাম্বারের ভ্যালু কিন্তু অনেক। তোমাকে গ্রেস মার্ক দিয়ে দিল 2 নম্বর 3 নম্বর, ওই মার্কসের কিন্তু কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। তুমি নিজে যেটা পাচ্ছ, কারোর দয়াই নাম্বার নিবা না। তুমি নিজে সৎভাবে যদি 10 পাও তো 10ই পাবা, তুমি বলবা আমি 10 পেয়েছি, এটাই বলবা। বুঝতে পেরেছো? কারোর দয়াই নাম্বার নিব না আমি, এইটুকু কিন্তু মাথায় রাখবা। কারণ তার জন্য তুমি পড়াশোনা করছো, তার জন্যই 1 ঘন্টা ধরে তুমি আজকের এই ক্লাসটা দেখলে, তার জন্য। কারণ আমি প্রথমেই বলে দিয়েছিলাম যারা 95 পাবে একমাত্র তারাই ভিডিওটা কন্টিনিউ করো, যারা পাওয়ার চেষ্টা করছো, আশা করছো, তারাই ভিডিওটা কন্টিনিউ করো। যারা 60 বা 70-এ থেমে যেতে চাইছো তাদেরকে বলেছিলাম তারা ভিডিওটা থেকে বেরিয়ে যাও, তাদের জন্য এই ভিডিওটা না। তারা 60-70 এমনি পেয়ে যাবে, এমনিই পাবে, চোখ বন্ধ করে পাবে। এখন যে সিলেবাসের কোয়েশ্চেন প্যাটার্ন, চোখ বন্ধ করে পাবে। কিন্তু যারা 95 পেতে চাইছো তারাই একমাত্র কিন্তু এই ক্লাসটা দেখবে, তারাই এই ক্লাসটা বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করবে। মাথায় ঢুকেছে কি বললাম? তো কেমন লাগলো আজকের ক্লাস? অবশ্যই কিন্তু এই সাজেশন ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং তোমাদের মধ্যে কনফিডেন্স আসছে তো? ইয়েস অর নো? জলদি কমেন্টস করে জানাবে তোমাদের প্রত্যেকের মধ্যে সেই কনফিডেন্স আছে কিনা যে তোমরা প্রত্যেকে 95% প্লাস পাবে। আমি পাবো, আমি পাচ্ছি, কেউ আমাকে আটকাতে পারবে না, স্বয়ং ভগবানও না। এই কথাটা যারা নিজে নিজে জপছো, নিজে নিজে বলছো, একমাত্র তারাই পাবে, কেউ আটকাতে পারবে না। আমিও না, আমি কেউ নই, আমি কেউ নই। আর মাথায় রাখবে তুমিই পাবে, এটা তুমিই পাবে। কে কত পেলো, কি পেলো না পেলো, কোথা থেকে কি পড়লো না পড়লো ভাববে না। তুমি ভালো করে পড়ো, তুমি পাবে, তুমি পাবে। হ্যাঁ, তোমাকেই বলছি, তোমাকেই, তুমি পাবে। মাথায় ঢুকেছে? তাহলে এই আজকের সাজেশন ভিডিও এখানেই আমি শেষ করছি। অবশ্যই প্রত্যেকে লাইক করবে, কমেন্টস করে জানাবে। কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার প্রথমে যখনই নতুন নতুন ক্লাসের আপডেট দেবো সবার প্রথমে যাতে সেই ক্লাসটি দেখার সুযোগ তুমি পাও। এবং তোমাদের আরও অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো খুব শীঘ্রই আসছে বা দেওয়া হবে, তোমরা সেগুলোও কিন্তু ফলো করতে পারো। সেখানে আমাদের এই চ্যানেল থেকে, অভিষেক মৈত্র যে চ্যানেল রয়েছে এই চ্যানেল থেকে তোমরা বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, সোশিওলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই 7টা ইম্পর্টেন্ট সাবজেক্টের ক্লাস কিন্তু পেয়ে যাবে। সেপারেট সেপারেট এক্সপার্ট টিচার্স দ্বারা কিন্তু এখানে ক্লাসগুলো চলছে তোমাদের। তোমরা প্রত্যেকে জানো সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট টিচার্সরা তোমাদের ক্লাস নিচ্ছেন। যার যে সাবজেক্টে, যিনি যে সাবজেক্টে এক্সপার্ট, যিনি যে সাবজেক্টে দক্ষ, উনি কিন্তু ওই সাবজেক্টের ক্লাসগুলো নিচ্ছেন। সুতরাং তোমরা কোনো চিন্তা করবে না, নিশ্চিন্তে নির্বিঘ্নে যারা এই চ্যানেলকে ভরসা করো সেইভাবেই কিন্তু ক্লাসগুলো করো। আমরা সব সময় তোমাদের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে লাভ ইউ অল।